তো আজকে আমরা যে পোর্শনটা আমরা আজকে পড়তে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ইউনিট 5 এর ওএস সিকিউরিটি। তো ওএস সিকিউরিটি অলরেডি আমরা ফার্স্ট একটা রেকর্ড আমরা করেছি, যেখানে ওএস সিকিউরিটি বা তার বেসিক কনসেপ্ট সেগুলো আমরা ডিসকাশন করেছি। তো আজকে কিছু সিলেক্টিভ পোর্শন আমরা পড়বো ইউনিট 5 থেকে। দ্যাট ইজ আ পার্ট 2। ওএস সিকিউরিটির এটা হচ্ছে পার্ট 2। আমরা অলরেডি পার্ট 1 ওএস সিকিউরিটির আমরা পার্ট 1 আমরা অলরেডি পড়েছি। আজকে আমরা ওএস সিকিউরিটি আজকে আমরা পার্ট 2 পড়বো। ওকে। তো আজকে বেসিক্যালি একটু সিলেক্টিভ টাইপের পড়বো, কারণ যে পোর্শনগুলো থেকে বা যে কোশ্চেনগুলো বেসিক্যালি ওএস সিকিউরিটি থেকে আসে সেগুলোই আজকে আমরা বেসিক্যালি ডিসকাশন করব। তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে যে টপিক মানে আমি প্রথম যে কোশ্চেনটাই বলো, একটা কোশ্চেনের রেসপেক্টই আমরা এটাকে বোঝার চেষ্টা করব। যে কোশ্চেনটা হচ্ছে এরকম যে হাউ ক্যান সিকিউরিটি বি, হাউ ক্যান সিকিউরিটি বি enforced enforced in an operating system, in an operating system। এটা হচ্ছে একটা টপিক বলতে পারো বা এটাকে একটা কোশ্চেন বলতে পারো। ওকে, এটাকে একটা টপিক বলতে পারো বা এটাকে একটা কোশ্চেন বলতে পারো। সেই রেসপেক্টে ভাবো যে হাউ ক্যান সিকিউরিটি বি এনফোর্সড ইন অ্যান অপারেটিং সিস্টেম। আমরা কেমন করে সিকিউরিটিকে আমরা এনফোর্স করতে পারবো, আমরা সিকিউরিটিকে কিভাবে আমরা এনফোর্স করতে পারবো অপারেটিং সিস্টেম। ঠিক আছে, কিভাবে আমরা এটাকে এনফোর্স করতে পারবো। তো সেই কনটেক্সটে যদি আমরা যাই যে আমরা কেন অপারেটিং সিস্টেমকে সিকিউর করবো বা সিকিউরিটিটাকে কেন আমরা এনফোর্স করবো, তো তার যদি আমরা ডেসক্রিপশন বা অ্যান্সার দেখতে চাই, অ্যান্সারটা তো আমরা এখানে তো অ্যান্সারের মতো করে দেখবো, মানে লিখবো না, আমরা এটাকে বোঝার চেষ্টা করবো যে কেন আমরা সিকিউরিটিকে আমরা এনফোর্স করতে চাইছি অপারেটিং সিস্টেম। তো তার রেসপেক্টে যে কথাগুলো বলার সেটা হচ্ছে যে অপারেটিং সিস্টেমকে যদি আমরা বা অপারেটিং সিস্টেমের কাছে যদি আমরা সিকিউরিটিকে এনফোর্স করতে চাই, তাহলে আমাদের কিছু পলিসি বা কিছু মেকানিজম বা কিছু প্রসিডিওরকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আর যে পলিসি বা যে প্রসিডিওর বা যে মেকানিজম ফলো করে আমরা অপারেটিং সিস্টেমকে সিকিউর করতে পারবো, অর্থাৎ আমি অপারেটিং সিস্টেমকে আমরা প্রোটেক্ট করতে পারবো। এবার অপারেটিং সিস্টেমকে আমরা প্রোটেক্ট করতে পারবো কার থেকে? না, আমরা অপারেটিং সিস্টেমকে প্রোটেক্ট করতে পারবো কোনো আনঅথরাইজড অ্যাক্সেস থেকে। ওকে, যাতে করে অন্য কোনো ইউজার আমার অপারেটিং সিস্টেমকে যাতে অ্যাক্সেস করতে না পারে, দ্যাট ইজ আ আনঅথরাইজড অ্যাক্সেস, তার থেকে আমরা অপারেটিং সিস্টেমকে প্রোটেক্ট করতে পারবো। সেকেন্ড হচ্ছে অপারেটিং সিস্টেমটা যাতে আমাদের মিসইউজ না হয়, আদার ইউজার যদি এটাকে যাতে মিসইউজ করতে না পারে, তার থেকে আমরা এটাকে প্রোটেক্ট করবো। আর মানে আদার ডিফারেন্ট টাইপের যে সিকিউরিটি থ্রেটগুলো আছে, তো সেই সিকিউরিটি থ্রেটগুলো থেকে বেসিক্যালি প্রোটেক্ট করার জন্য আমরা অপারেটিং সিস্টেমকে আমরা সিকিউর রাখার চেষ্টা করছি। তার জন্য ডিফারেন্ট রুলস আছে, পলিসি আছে। এবার কি মেকানিজম ফলো করে আমরা অপারেটিং সিস্টেমকে আমরা সিকিউরিটি বা অপারেটিং সিস্টেমের কাছে আমরা সিকিউরিটিটাকে আমরা এনফোর্স করতে পারি, তো তার জন্য কিছু মেকানিজম আছে বা কিছু স্ট্র্যাটেজি আছে। তাহলে যে স্ট্র্যাটেজিগুলো ফলো করে আমরা অপারেটিং সিস্টেমকে আমরা সিকিউর করতে পারি, তো সেটাকে আমরা বলছি কি স্ট্র্যাটেজি, কি স্ট্র্যাটেজিস অ্যান্ড মেকানিজম, কি স্ট্র্যাটেজি অ্যান্ড মেকানিজম। তো সেই কি স্ট্র্যাটেজি অ্যান্ড মেকানিজমগুলি আমরা জানবো, যার থ্রু দিয়ে আমরা অপারেটিং সিস্টেমকে আমরা সিকিউর রাখতে পারবো। ওকে, তো তার মধ্যে প্রথম যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে ইউজার অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন। ওকে, ইউজার অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি। তো আমরা ইউজার অথেন্টিকেশন অ্যান্ড ইউজার অথরাইজেশন বলতে কি বোঝায় আমরা জানবার বা বোঝার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা চলে আসবো অথেন্টিকেশনের কনসেপ্টে। তো অথেন্টিকেশন অ্যাকচুয়ালি এনসিওর করে যে শুধুমাত্র অথরাইজড ইউজাররাই আমার সিস্টেমকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, এবার হয়তো আমার অথরাইজড ইউজার কি করে বুঝবো না অথরাইজড ইউজার আমি, তাকেই সেই সমস্ত ইউজারকে অথরাইজড করেছি। অথরাইজ করার সময় আমরা হয়তো কিছু পাসওয়ার্ড বা কিছু বায়োমেট্রিক বা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে আমরা কিছু ইউজারকে আমরা অথেন্টিকেশন আমরা দিয়েছি।
তো সেই সমস্ত ইউজারই কিন্তু আমার সিস্টেমটাকে তারা অ্যাক্সেস করতে পারবে। দ্যাট ইজ আ কনসেপ্ট অফ অথেন্টিকেশন। এবার আমি যদি বলি অথরাইজেশন, তো অথরাইজেশন অ্যাকচুয়ালি ডিটারমাইন করে যে অথেন্টিকেটেড যারা ইউজার আছে তারা কি কি অপারেশন করতে পারবে, কি কি তারা কাজ করতে পারবে। তো প্রত্যেকটা ইউজারকে আমরা ডিফারেন্ট পারমিশন সেট করব। অ্যাক্সেস পারমিশন, সব ইউজার সব কিছু অ্যাক্সেস করতে পারবে না। তাহলে আমি পারমিশন বা অ্যাক্সেস কন্ট্রোলের থ্রু দিয়ে আমরা কিন্তু ডিটারমাইন করতে পারি আমার অথরাইজেশনস, যে কোন ইউজার তারা কি কাজ করতে তাদেরকে অ্যালাউ করা হবে। দ্যাট ইজ আ অথরাইজেশন। ওকে, আমার কাছে অথরাইজেশন আছে যে আমি শুধু কোম্পানির ডেটাবেসটাকে শুধুমাত্র রিড করতে পারবো, তো আমি কিন্তু রিডই করতে পারবো। হয়তো অন্য একটা ইউজারের কাছে হয়তো তার পারমিশন আছে বা যে সে কোম্পানি ডেটাবেসটাকে সে হয়তো রিড করতে পারবে, প্লাস ধরুন সে হয়তো রাইট করতে পারবে, তার মানে তার কাছে মডিফাই করার পারমিশন আছে। তো দ্যাট ইজ আ অথরাইজেশন। দ্যাট ইজ আ ফার্স্ট স্ট্র্যাটেজি বা মেকানিজম যার থ্রুতে আমরা অপারেটিং সিস্টেমকে আমরা সিকিউরিটিটাকে এনফোর্স করতে পারি। নাম্বার টু হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল মেথড। নাম্বার টু হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল মেথডস। অ্যাক্সেস কন্ট্রোল মেথড অবশ্যই একটা ভাইটাল রোল প্লে করে আমার অপারেটিং সিস্টেমে সিকিউরিটি এনফোর্স করার ক্ষেত্রে। তো অ্যাক্সেস কন্ট্রোল মেথড, আমার হয়তো কিছু রিসোর্স আছে, এবার সেই রিসোর্সগুলোকে অ্যাক্সেস করার জন্য আমার কিছু মেথডস আছে। আমি চাই না যে আমার রিসোর্সগুলোকে সবাই অ্যাক্সেস করুক, তাহলে আমরা কিছু রিসোর্সের ওপর ডিপেন্ড করে আমরা কিছু অ্যাক্সেস রাইট আমরা অ্যাসাইন করি বা পারমিশন আমরা অ্যাসাইন করি। ওকে, হয়তো কিছু ইউজার হয়তো আমার রিসোর্সগুলোকে তারা শুধুমাত্র ব্যবহার করতে পারবে, কিছু ইউজার হয়তো আমার রিসোর্সগুলোকে হয়তো মানে অল্টার করতে পারবে। তাহলে আমরা বিভিন্ন ইউজারকে আমরা পারমিশন দিচ্ছি বা অ্যাক্সেস কন্ট্রোল পারমিশন দিচ্ছি যে কোন ইউজার আমার কোন টাইপের রিসোর্সকে তারা অ্যাক্সেস করতে পারবে। হয়তো বললাম যে রিসোর্স 1 আর রিসোর্স 2 কে হয়তো অ্যাক্সেস করতে পারবে আমার ইউজার 1, এটা আমার ধরো রিসোর্স 1, এটা ধরো রিসোর্স 2। আমি হয়তো বললাম যে রিসোর্স 3 আর রিসোর্স 4 কে হয়তো অ্যাক্সেস করতে পারবে আমার ইউজার 2। এবার এই অ্যাক্সেসটা হয়তো আমি বললাম যে তুমি রিড অ্যাক্সেস করতে পারবে, হয়তো রিড করতে পারবে। আর ইউজার 3, রিসোর্স 3 আর রিসোর্স 4 কে হয়তো ইউজার 2 হয়তো তোমার রিড রাইট বোথ অপারেশন পারফর্ম করতে পারবে। অ্যাক্সেস, তাহলে এই পুরো অ্যাক্সেস কন্ট্রোলটা কিন্তু একটা মেথডের থ্রু দিয়ে পারফর্ম করা হয়। তো তার জন্য এই মেথডটাকে বলা হয় অ্যাক্সেস কন্ট্রোল মেথড। ওকে, নাম্বার 3, সিকিউরিটি পলিসি অ্যান্ড প্রসিডিওর। ওকে, কিছু আমার সিকিউরিটি পলিসি থাকবে বা কিছু সিকিউরিটি পলিসি যেমন আছে এরকম কিছু সিকিউরিটি কিছু প্রসিডিওর থাকবে, যে সিকিউরিটি পলিসি বা সিকিউরিটি প্রসিডিওর দিয়ে আমরা অপারেটিং সিস্টেমকে আমরা সিকিউরিটিটাকে এনফোর্স করতে পারবো। তো সিকিউরিটি পলিসির মধ্যে সিকিউরিটিটাকে মেনটেন করার জন্য কিছু রুলস বা কিছু প্রসিডিওর আছে। তো তার মধ্যে হয়তো সিকিউরিটিকে মেনটেন করার জন্য হয়তো কোনো পাসওয়ার্ড পলিসি থাকতে পারে, কিংবা কোনো ডেটা হ্যান্ডলিং প্রসিডিওর থাকতে পারে, বা হয়তো কোনো ইনসিডেন্ট রেসপন্স কোনো প্ল্যান থাকতে পারে। ওকে, so that is a security policy and procedure. Number 4, system and network security. System and network security, এটা একটা স্ট্র্যাটেজি বা মেকানিজম বলতে পারো, সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি। তো সিস্টেম বা নেটওয়ার্ককে সিকিউর করার জন্য বেসিক্যালি আমরা যেটা ব্যবহার করি তার নাম হচ্ছে ফায়ারওয়াল। ফায়ারওয়ালের কনসেপ্ট আমরা সবাই জানি, এটাকে ফায়ার অয়েলস বলা হয় অ্যাকচুয়ালি। তো এই ফায়ারওয়াল কি করে, তোমার নেটওয়ার্কটাকে সিকিউর রাখে। কিভাবে সিকিউর রাখে না, আমার নেটওয়ার্ক থেকে যত ইনকামিং যত ট্রাফিক আসছে বা প্যাকেট আসছে, তো সেই প্যাকেটগুলোকেও ব্লক করে, আর আউটগোয়িং প্যাকেটগুলোকেও কিন্তু ব্লক করে। মানে অ্যাকচুয়ালি ইনকামিং আর আউটগোয়িং যে নেটওয়ার্ক ট্রাফিক তাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে ফায়ারওয়াল। তো সেই ফায়ারওয়াল কোন প্যাকেটগুলোকে আসতে দেবে না, কোন প্যাকেটগুলোকে আসতে দেবে বা কোন প্যাকেটগুলোকে ফরওয়ার্ড করবে, তো সেটা কিন্তু পুরোপুরি আমার কিছু সিকিউরিটি রুলস থাকে প্রি ডিটারমাইন্ড, তার উপরে বেস করে কিন্তু ফায়ারওয়াল কাজ করে।
আর একটা সিস্টেম আছে যার নাম হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম বা আইডিএস বলা হয়, খুব পপুলার একটা টার্ম আইডিএস, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। আর তার সাথে আছে আইপিএস, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। তো যে সিস্টেম দুটো আমার নেটওয়ার্ক ট্রাফিকগুলোকে মনিটর করে বা অ্যানালাইজ করে। ওকে, তাহলে সেই নেটওয়ার্ক ট্রাফিকগুলোকে মনিটর বা অ্যানালিসিস করে কি হয় না, যদি কোনো সাসপিসিয়াস যদি কোনো অ্যাক্টিভিটি আসে বা হয়তো কোনো পোটেনশিয়াল যদি কোনো ব্রিচেস হয়, সেগুলোকে প্রিভেন্ট করার জন্য যে অ্যাকশনগুলো, তো সেই অ্যাকশনগুলো বেসিক্যালি আমরা আইডিএস বা আইপিএস এর থ্রু দিয়ে আমরা নিতে পারি। এটা হচ্ছে সিস্টেম বা নেটওয়ার্ক সিকিউরিটি। ওকে, নাম্বার ফাইভ ডেটা এনক্রিপশন। নাম্বার 5 হচ্ছে ডেটা এনক্রিপশন। এই প্রত্যেকটা পলিসি বা স্ট্র্যাটেজি বা মেকানিজম সবটাই কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমের সিকিউরিটিকে আমরা কিভাবে এনফোর্স করব তার জন্য। ওকে, বা কিভাবে সিকিউরিটিকে আমরা এনফোর্সিং করছি তার জন্য। ডেটা এনক্রিপশন, অ্যাকচুয়ালি এনক্রিপশন মানে হচ্ছে যে আমরা ডেটাকে প্রোটেক্ট করে রাখবো। আমার ডেটাটা হয়তো রেস্টে আছে বা ডেটাকে হয়তো আমরা ট্রানজিট করছি, তো সেটাকে কিন্তু আমরা প্রোটেক্ট করে রাখতে পারি ডেটা এনক্রিপশনের থ্রু দিয়ে, যাতে করে আমার ওই ডেটাটাকে অন্য যদি কোনো ইউজার রিড করে নেয়, তাহলে যাতে সে বুঝতে না পারে আমার ডেটাটা কি আছে বা এটার মধ্যে কি, মানে অ্যাকচুয়ালি আমার ওই ডেটার মধ্যে কি কন্টেন্ট আছে। তো তার জন্য কি করা হয় না, তার জন্য ডেটা এনক্রিপশন করার জন্য বেসিক্যালি আমার যদি কোনো ডেটা থাকে, আমি ধরলাম ডেটা হচ্ছে আমার এবিসি একটা ডেটা, এই ডেটাকে অ্যাকচুয়ালি এনক্রিপশনের ভাষা এটাকে বলা হয় প্লেন টেক্সট, বলা হয় প্লেন টেক্সট। সেই প্লেন টেক্সটটাকে আমরা এনক্রিপ্ট করে রাখি কিভাবে না, তার জন্য আমরা কিছু এনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করি। মানে এনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করে আমরা ডেটাটাকে কি করছি, আমরা এনক্রিপ্ট করছি। এনক্রিপ্ট করা মানে তখন কিন্তু প্লেন টেক্সটটা আমার কনভার্ট হয়ে যাবে সাইফার টেক্সটে। আর সাইফার টেক্সট মানে আমি ধরলাম হয়তো XYZ। তাহলে অ্যাকচুয়ালি তোমার ডেটা হচ্ছে এবিসি, তাকে তুমি এনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করে বা এনক্রিপশন কি ব্যবহার করে তুমি তাকে কনভার্ট করলে সাইফার টেক্সটে। এবার তুমি এই সাইফার টেক্সটটাকে তুমি এবার কমিউনিকেশন চ্যানেল দিয়ে তুমি এবার এটাকে ট্রান্সমিট করছো। তাহলে রিসিভার যখন সাইফার টেক্সটটাকে যদি রিসিভার পায়, তাহলে সে তো XYZ পাবে, তার মানে সে কিছু বুঝতে পারবে না যেটা তার মানে অরিজিনাল ডেটা নয়। তাহলে তখন রিসিভারকে কি করতে হবে না, এই সাইফার টেক্সট থেকে তাকে আবার প্লেন টেক্সটে কনভার্ট করতে হবে। তখন রিসিভার কি করবে না, এই সাইফার টেক্সটটাকে প্লেন টেক্সটে কনভার্ট করার জন্য সেখানে ব্যবহার করবে ডিক্রিপশন অ্যালগোরিদম। ডিক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করে সে সাইফার টেক্সটটাকে প্লেন টেক্সটে কনভার্ট করে নেবে। দেন প্লেন টেক্সটটা কিন্তু এখন আমার রিসিভার সে কিন্তু ইজিলি এটাকে বুঝতে পারছে। তাহলে আমার ডেটাগুলো ট্রানজিট হওয়ার সময় বা ডেটাগুলো হয়তো রেস্টে আছে, তার জন্য আমরা কি করি, আমরা তাকে এনক্রিপশন করে আমরা রেখে দিই। ওকে, যাতে করে যদি কোনো আমার ডেটা যদি কোনোভাবে যদি ইন্টারসেপ্ট হয়, তাহলে কিন্তু ডেটা কিন্তু আমার আনরিডেবল থাকবে। কারণ আনঅথরাইজড ইউজার সে কিন্তু ডেটাকে নিয়ে কিন্তু সে রিড করতে পারবে না, সে কিন্তু রিড করবে XYZ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ডেটা হচ্ছে আমার এবিসি, সেটা কিন্তু সে জানতে পারবে না। দ্যাট ইজ আ কনসেপ্ট অফ ডেটা এনক্রিপশন। এছাড়া আরও ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে। নাম্বার 6, সিকিওর সফটওয়্যার ডেভেলপমেন্ট প্র্যাকটিস। ওকে, সিকিওর সফটওয়্যার ডেভেলপমেন্ট প্র্যাকটিস এর থ্রু দিয়েও আমরা অপারেটিং সিস্টেমটাকে আমরা অপারেটিং সিস্টেমের কাছে আমরা মানে সিকিউরিটিটাকে এনফোর্স করতে পারি। ওকে, ডেভেলপমেন্ট প্র্যাকটিস, কারণ ধরে নাও আমার অপারেটিং সিস্টেম এনভায়রনমেন্টে আমার যে সফটওয়্যারগুলো রান করবে, সেই সফটওয়্যারগুলো যদি আমার সিকিওর না হয়, তাহলে তো যে কোনোভাবে তার মানে তো আমরা আমার অপারেটিং সিস্টেমকে আমরা কোনোভাবেই সিকিউরিটিটাকে এনফোর্স করতে পারছি না। সো আমাকে সবসময় সফটওয়্যার ডেভেলপমেন্ট করার সময় আমাকে কিন্তু সিকিওর সফটওয়্যার ডেভেলপমেন্ট আমাকে করতে হবে। ওকে, যদি কোনো আমার সিকিউরিটি ভালনারেবিলিটি থাকে আমার সফটওয়্যার কোডের মধ্যে, সেটাকে আমাকে ফিক্স করতে হবে, সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, আমাকে প্রপারলি আমাকে প্যাচ ম্যানেজমেন্ট করতে হবে, আমার ইনস্টল সফটওয়্যার সবসময় আমাকে আপ টু ডেট রাখতে হবে, যাতে করে আমার সফটওয়্যারটা লেটেস্ট সিকিউরিটি প্যাচেস বা আপডেটের সাথে যাতে আপ টু ডেট হতে পারে। দ্যাট ইজ আ সিকিওর সফটওয়্যার ডেভেলপমেন্ট প্র্যাকটিস। এছাড়া আমাদের আরও কিছু স্ট্র্যাটেজি আছে, যেমন ফিজিক্যাল সিকিউরিটি। তো সিকিউরিটি আমরা তো লজিক্যাল লেভেলে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি বা আমরা এনফোর্স করার চেষ্টা করছি। তো ফিজিক্যাল সিকিউরিটি অবশ্যই একটা ফ্যাক্টর, যে আমার আমাকে এনসিওর করতে হবে যে যে হার্ডওয়্যারটা আমার ওই অপারেটিং সিস্টেমটাকে রান করছে এটা কি ফিজিক্যালি সিকিওর। ওকে, তার মানে আমাকে সার্ভার রুমটাকে আমাকে সিকিওর রাখতে হবে।
ওকে, বা আমাদের কিছু বিল্ট ইন সিকিউরিটি ফিচার্সের থ্রু ব্যবহার করে আমাকে সার্ভার রুমটাকে আমাকে মেনটেন করতে হবে, বা আমাকে সিকিউরিং অ্যাক্সেসটা আমাকে সার্ভার রুম থেকে আমাকে করতে হবে। সেখানে কিন্তু আমাদের বিল্ট ইন কিছু সিকিউরিটি ফিচার্স থাকবে। ওকে, আর এছাড়াও আরেকটা প্রবলেম, আরেকটা আমাদের স্ট্র্যাটেজি আছে, নাম্বার 8, দ্যাট ইজ আ ব্যাকআপ অ্যান্ড রিকভারি। দ্যাট ইজ আ ব্যাকআপ অ্যান্ড রিকভারি। তো ব্যাকআপ অ্যান্ড রিকভারি বলছে যে আমার আমাদেরকে রেগুলারলি ব্যাকআপ নিতে হবে ডেটা বা ইনফরমেশনের, আর আমাদেরকে একটা রোবাস্ট রিকভারি প্ল্যান থাকতে হবে। ওকে, যদি কোনো আমার সিকিউরিটি যদি কোনো ইনসিডেন্ট হয়, তাহলে যাতে করে আমরা সঙ্গে সঙ্গে যাতে অপারেশনগুলোকে আমরা কুইকলি রিস্টোর করতে পারি। ওকে, তো এটা হচ্ছে আমাদের আরেকটা স্ট্র্যাটেজি। তাহলে এই সমস্ত স্ট্র্যাটেজিগুলো যদি আমরা নিতে পারি, তাহলে অবশ্যই আমরা আমার সিকিউরিটি কনসেপ্টগুলোকে আমরা এনফোর্স করতে পারবো আমাদের অপারেটিং সিস্টেমের কাছে বা অপারেটিং সিস্টেম এনভায়রনমেন্টে। So that is a concept of how can security be enforced in an operating system. ওকে, তো এটা আমাদের ফার্স্ট টপিক যেটা ছিল, সেটা আমরা এখান থেকে কভার করলাম। তো এবার যে টপিকে আসবো সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপের থ্রেট আছে। ওকে, ডিফারেন্ট টাইপের থ্রেট আছে, তার মধ্যে আমরা এখন যে টাইপের থ্রেটগুলো নিয়ে ডিসকাশন করব, যেমন নেটওয়ার্ক থ্রেট আছে, প্রোগ্রাম থ্রেট আছে, সিস্টেম থ্রেট আছে। তো আমি এখন যে থ্রেটগুলোকে নিয়ে ডিসকাশন করব, দ্যাট ইজ আ প্রোগ্রাম থ্রেট। দ্যাট ইজ আ প্রোগ্রাম থ্রেট। আর এখান থেকে যে কোশ্চেন্সটা আসে, এখান থেকে তোমার যে কোশ্চেনটা আসে, সেই কোশ্চেনটা হচ্ছে ডিসকাস সাম প্রোগ্রাম থ্রেট ইন অপারেটিং সিস্টেম। ওকে, তো এখান থেকে তোমার যে কোশ্চেন্সটা আসে সেটা হচ্ছে ডিসকাস সাম প্রোগ্রাম থ্রেট ইন অপারেটিং সিস্টেম। ওকে, তো সেটারই আমরা অ্যাকচুয়ালি আমরা পড়তে যাচ্ছি কি কি টাইপের আমাদের সিস্টেম থ্রেট, প্রোগ্রাম থ্রেট আছে, সেই থ্রেটগুলো সম্বন্ধে আমরা একটু জানবো। তো প্রোগ্রাম থ্রেট অপারেটিং সিস্টেমে তারা কিন্তু সবসময় সিকিউরিটি বা ইন্টিগ্রিটিটাকে তারা কিন্তু কম্প্রোমাইজ করে। কিভাবে কম্প্রোমাইজ করে না, সে সফটওয়্যারের মধ্যে আমার বেসিক্যালি যে ভালনারেবিলিটিস আছে সেটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে আমার সফটওয়্যার। তো থ্রেট মানেই তো খারাপ জিনিস, প্রোগ্রাম থ্রেট। এবার প্রোগ্রাম থ্রেটের মধ্যে কি কি থ্রেট আছে না, প্রোগ্রাম থ্রেটের মধ্যে আমার ফার্স্ট যে থ্রেটটা অ্যাভেলেবেল সেটা হচ্ছে টরোজান হর্সেস। ওকে, টরোজান হর্স। তো প্রথম যে থ্রেটটা, দ্যাট ইজ আ টরোজান হর্স। আসবো তার কনসেপ্টে। সেকেন্ড যে থ্রেট, প্রোগ্রাম থ্রেট এক্সাম্পল বলতে পারি, সেটা হচ্ছে ভাইরাসেস বা ভাইরাস বলতে পারো। থার্ড হচ্ছে ওয়ার্মস। ওকে, সব কিন্তু প্রোগ্রাম থ্রেট। নাম্বার 4 হচ্ছে লজিক বম্বস। এগুলো যদিও হয়তো বা আমি আগের ভিডিওতে এটা ডিসকাশন করেছি, আমি আজকে একটু সিলেক্টিভ কিছু প্রোগ্রামের মানে কোশ্চেনের রেসপেক্টে আজকে আমরা পড়ছি আমাদের ওয়েব সিকিউরিটি যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে আমাদের পার্ট 2। দ্যাট ইজ আ নাম্বার 5 হচ্ছে ব্যাকডোরস। ব্যাকডোরস। ওকে, নাম্বার 6 রুটকিট। রুটকিটস। নাম্বার 7 স্পাইওয়্যার। ওকে, স্পাইওয়্যার। নাম্বার 8 হচ্ছে র্যানসামওয়্যার। র্যানসামওয়্যার। নাম্বার 9 হচ্ছে অ্যাডওয়্যার। These are the example of a program threats. Okay. নাম্বার 10 হচ্ছে ফিশিং। ফিশিং অর স্পিয়ার ফিশিং। ফিশিং অর পেয়ার ফিশিং। পেয়ার ফিশিং। আর এছাড়াও আমাদের আরেকটা থ্রেট আছে, সেটা হচ্ছে বাফার ওভারফ্লো থ্রেট। তো দিজ আর দ্য কমনলি ইউজড বা কমনলি নোন প্রোগ্রাম থ্রেট। ওকে, তো ফার্স্ট তোমার আছে ট্রোজান হর্স। তো ট্রোজান হর্স এটা অবশ্যই একটা ম্যালিশিয়াস একটা প্রোগ্রাম। এই ম্যালিশিয়াস প্রোগ্রামটা যদি একবার এক্সিকিউট হয়,
তাহলে সেই ম্যালিসিয়াস প্রোগ্রামটা কিছু হার্মফুল অ্যাকশন পারফর্ম করতে পারে। কিরকম হার্মফুল অ্যাকশন পারফর্ম করতে পারে? না, তোমার যদি কোনো ডেটা থাকে, ডেটাগুলোকে সে স্টিল করতে পারে, চুরি করে নিতে পারে। আবার সে অ্যাডিশনাল কিছু ম্যালওয়্যারকে তোমার ওখানে সিস্টেমে ইনস্টল করে দিতে পারে। তাহলে এই ট্রোজান হর্স যদি আমাদের সিস্টেমে যদি আমাদের যদি এই ধরনের প্রোগ্রাম থ্রেড যদি আমাদের সিস্টেমে আসে, তো সেক্ষেত্রে আমাদের তার যে ইম্প্যাক্ট সেটা হয়তো আনঅথরাইজড অ্যাক্সেস করতে আমাকে হেল্প করবে, ডেটা ব্রিচেস করতে হেল্প করবে, সিস্টেমকে কম্প্রোমাইজ করতে হেল্প করবে। দ্যাট ইজ দ্য ইম্প্যাক্ট অফ ট্রোজান হর্স। ওকে, তো এই ট্রোজান হর্স যদি আমরা বেশিরভাগ ক্ষেত্রে তোমার আমার কিছু গেম আছে, সেই গেম অনেক সময় হয়তো সেই গেমগুলোকে যখন আমরা রান করি, তখন হয়তো সেই গেম রান করছি, সেটা কিন্তু তার মধ্যে তোমার ট্রোজান হর্স আছে, সে কিন্তু কিছু সেন্সিটিভ কিছু ইনফরমেশন তোমার সিস্টেম থেকে সে কিন্তু চুরি করে হয়তো অ্যাটাকারকে হয়তো তোমার সে সেন্ড করে দিচ্ছে, তুমি হয়তো কিছু বুঝতেই পারছো না। দ্যাট ইজ দ্য ট্রোজান হর্স। ওকে, নাম্বার 2 হচ্ছে ভাইরাসেস। তো ভাইরাসেস, অবশ্যই ভাইরাস একটা ম্যালিসিয়াস কোড, যে কোডটা সে নিজেকে অ্যাটাচ করতে পারে কোনো একটা প্রোগ্রামের সাথে বা কোনো একটা ফাইলের সাথে, বা সে নিজেকে রেপ্লিকেট করতে পারে। ওকে, যখন ধরো না সেই পার্টিকুলার হোস্ট যখন এক্সিকিউট হয়, তখন সে নিজেকে রেপ্লিকেট করতে পারে, সে নিজেকে অ্যাটাচ করতে পারে, সে নিজেকে কোনো ফাইলের সাথে বা কোনো প্রোগ্রামের সাথে। আর এই ভাইরাস যদি দ্বারা এফেক্টেড হয় আমাদের সিস্টেম, আমাদের ফাইলগুলোকে বা ডেটাগুলোকে কোরাপ্ট করে দিতে পারে, কোনো ডেটাকে ডিলিট করে দিতে পারে, আমার সিস্টেমের অপারেশনটাকে ডিসরাপ্ট করতে পারে। ওকে, বা আদার সিস্টেমের মধ্যে কিন্তু আমার এই ভাইরাসটা স্প্রেড করতে পারে। ওকে, তো নাম্বার 3 হচ্ছে ওয়ার্মস, একটা সেলফ রেপ্লিকেটিং একটা ম্যালওয়্যার প্রোগ্রাম, যেটা স্প্রেড করে অ্যাক্রস দ্য নেটওয়ার্ক। ওকে, তাকে কিন্তু কারোর সঙ্গে অ্যাটাচ করতে হয় না, হ্যাঁ, নেটওয়ার্কের সাথে কিন্তু সেটা স্প্রেড করে। আর যদি আমার ওয়ার্ম দ্বারা যদি অ্যাফেক্টেড হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা নেটওয়ার্ক কনজেশন হতে পারে, ডেটা লস হতে পারে, বা সিস্টেম ক্র্যাশ হতে পারে। ওকে, দ্যাট ইজ আ ওয়ার্মস। এছাড়া আমাদের আছে লজিক বোমস। লজিক বোমস অবশ্যই একটা ম্যালিশিয়াস কোড। এই ম্যালিশিয়াস কোডটা কিন্তু আমাদের প্রোগ্রামের সাথে এমবেডেড থাকে। আর এই ম্যালিশিয়াস কোডটা তোমার ট্রিগার করে বা রান করে একটা স্পেসিফিক কন্ডিশনে। হয়তো ধরো না, হয়তো একটা কোনো ডেট ফিক্স করা থাকলো, বা হয়তো একটা ইউজার যখনই কোনো একটা অ্যাকশন পারফর্ম করবে, তখনই হয়তো আমার এই লজিক বোমটা বাস্ট করবে, মানে আমার ওই ম্যালিশিয়াস কোডটা তখন এক্সিকিউট করবে। তো যদি আমাদের লজিক বোম যদি অ্যাফেক্টেড হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সিস্টেমটা ড্যামেজ হয়ে যেতে পারে, আমার সিস্টেমের অপারেশনগুলো ডিসরাপশন হতে পারে। অবশ্যই তার জন্য কিন্তু একটা, মানে এটা কিন্তু প্রিডিটারমাইন্ড কোনো টাইমের ওপর বেস করে বা কোনো ইভেন্টের ওপরে বেস করে। তাতে নাম হচ্ছে লজিক বোমস। ওকে, তো অনেক সময় লজিক বোম কোনো ফিনান্সিয়াল সিস্টেমে যদি তোমার অ্যাটাক হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্রিটিক্যাল যে ফাইলগুলো ফিনান্সিয়াল সিস্টেমে, সেগুলোকে তোমার ডিলিট করে দিতে পারে। ওকে, তো এটা হচ্ছে লজিক বোমস। আর এছাড়াও আমাদের আরো অনেক প্রোগ্রাম থ্রেডস আছে, যেমন ব্যাকডোরস আছে, রুট কিট আছে, স্পাইওয়্যার আছে, র্যানসমওয়্যার আছে। ওকে, এছাড়া অ্যাডওয়্যার আছে, আর ফিশিং বা স্পিয়ার ফিশিং আছে। Okay, তো বা বাফার ওভারফ্লো অ্যাটাক আছে। তাহলে এই টাইপের থ্রেডগুলোকে যদি আমাদেরকে মিটিগেট করতে হয়, যদি আমাদেরকে কমাতে হয়, হ্যাঁ, তাহলে আমাদের কিছু স্ট্র্যাটেজি আমাদেরকে নিতে হবে। দ্যাট ইজ আ মিটিগেশন স্ট্র্যাটেজি। ওকে, মানে মিটিগেশন মানে হচ্ছে কমানো, অ্যাকচুয়ালি আমরা কিভাবে এটাকে মিটিগেট করতে পারি, তাহলে আমাদের কিছু মিটিগেশন কিছু স্ট্র্যাটেজি আমাদেরকে নিতে হবে। তো আমি এখন জাস্ট কয়েকটা মিটিগেশন, এই প্রোগ্রাম থ্রেডগুলোকে কমানোর জন্য আমরা কিছু মিটিগেশন কিছু স্ট্র্যাটেজি আমরা এখানে ফলো করব। তো কি কি মিটিগেশন স্ট্র্যাটেজি আমরা ফলো করতে পারি, তারই আমি কয়েকটা কনসেপ্ট আমি এখানে বলবো। তো প্রথম যে মিটিগেশন যে স্ট্র্যাটেজিটা, যেটা করে আমরা হয়তো এই ধরনের থ্রেডগুলোকে আমরা কিছুটা হলেও কমাতে পারি, সেটা হচ্ছে রেগুলার আপডেট অ্যান্ড প্যাচেস। ওকে, রেগুলার আপডেট অ্যান্ড প্যাচেস। আমাদের সিস্টেমকে যদি আমরা, বা আমাদের যে সফটওয়্যারগুলো আমাদের সিস্টেমে রান করে, যদি আমরা আমাদের সিস্টেম বা আমাদের সফটওয়্যারগুলোকে যদি আমরা আপ টু ডেট রাখতে পারি,
ওকে, বা আমার কমন যে টাইপের যে ভালনারেবিলিটিস গুলো আসছে তাকে যদি আমরা ফিক্স করতে পারি, তাহলে কিন্তু অনেকটা কিছুটা হলো আমরা এই ধরনের যে আমার যে থ্রেড গুলো তাদের থেকে কিন্তু আমরা কিছুটা হলো মিটিগেট করতে পারবো, বা আমাদের সিস্টেমের অ্যাটাকটাকে আমরা মিটিগেট করতে পারবো বা কমাতে পারবো। ওকে, নাম্বার 2 হচ্ছে অ্যান্টি ম্যালওয়্যার প্রোগ্রাম। অ্যান্টি ম্যালওয়্যার প্রোগ্রাম বলবো না, অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার। অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার সবসময় আমাকে অ্যান্টি ম্যালওয়্যার কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে বা ইউজ করতে হবে, আর আমাকে অ্যান্টিভাইরাস বা অ্যান্টি ম্যালওয়্যার প্রোগ্রামগুলোকে আমাকে সবসময় আপডেট করতে হবে। ওকে, নাম্বার 3, ফায়ারওয়াল অ্যান্ড আইডিএস ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম অথবা আইপিএস ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। আমাদেরকে অবশ্যই নেটওয়ার্ক সিকিউরিটি টুলস আমাকে এমপ্লয় করতে হবে বা আমাকে ইনকর্পোরেট করতে হবে আমার সিস্টেমে বা আমার নেটওয়ার্ককে, যাতে করে আমার এই নেটওয়ার্ক সিকিউরিটি টুলসগুলো তারা যাতে করে মনিটর করতে পারে আমার ম্যালিসিয়াস কিছু অ্যাক্টিভিটিগুলোকে, যাতে সে মনিটর করতে পারে, আর যদি কোনো ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি হয় সেগুলোকে যাতে তোমার ব্লক করতে পারে। তার জন্য কিন্তু আমাদের ফায়ারওয়াল ইনস্টল করতে হবে বা আমাদেরকে আইডিএস বা আইপিএস সিস্টেম কিন্তু আমাদের নেটওয়ার্কে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, নাম্বার 4, অ্যাক্সেস কন্ট্রোল। আমি যখন তখন যাকে খুশি আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি সেটা করলে হবে না, আমাকে স্ট্রিক্ট অ্যাক্সেস কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, তো যাতে করে আমরা কিছুটা হলো পোটেনশিয়াল ড্যামেজটাকে আমরা কমাতে পারি। আর লাস্ট যে মিটিগেশন যে টেকনিকটা, দ্যাট ইজ আ রেগুলার ব্যাকআপ। রেগুলার ব্যাকআপ, কারণ কোন দিন কখন আমার প্রোগ্রাম থ্রেড দ্বারা আমার সিস্টেমে অ্যাটাক হবে আমরা জানি না। তো যদি আমরা রেগুলার ব্যাকআপ যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে হয়তো ডেটাগুলোকে আমরা রিকভার করতে পারবো। যদি কোনো র্যানসমওয়্যার অ্যাটাক হয় বা যদি কোনো ডেটা লস, যদি কোনো ইনসিডেন্ট হয়, তাহলে কিন্তু ডেটাগুলোকে আমরা রিকভার করে রাখতে পারবো বা প্রিজার্ভ করতে পারবো। ওকে, এটা হচ্ছে আমাদের কিছু মিটিগেশন স্ট্র্যাটেজি প্রোগ্রাম থ্রেড থেকে বাঁচার জন্য। তো এবার যে কনসেপ্টটাতে আমরা আসবো, আর একটা নেক্সট টপিকে আমরা আসবো, সেটা খুব ভাইটাল একটা টপিক, দ্যাট ইজ আ ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি একটা ইন্টারেস্টিং একটা টপিক। তোমাদের অপারেটিং সিস্টেমে ক্রিপ্টোগ্রাফি নিয়ে যেটা আসে পরীক্ষা, সেটা হচ্ছে শর্ট নোট অন ক্রিপ্টোগ্রাফি। আর আরেকটা কোশ্চেন আছে তোমাদের, সেটা আমরা এখানে ডিসকাস করবো। তো ক্রিপ্টোগ্রাফিটা আমরা এখন ডিসকাস করছি। ওকে, ক্রিপ্টোগ্রাফি যদি এটা নেটওয়ার্ক সিকিউরিটির একটা পার্ট, ক্রিপ্টোগ্রাফি, তো আমরা তো এখানে ওয়েব সিকিউরিটি পড়ছি, তো সেখানে আমাদের ক্রিপ্টোগ্রাফি আমাদের দরকার। ওকে, তো ক্রিপ্টোগ্রাফি, হোয়াট ইজ ক্রিপ্টোগ্রাফি, আর রাইট ডাউন দ্য ফিচার্স অফ ক্রিপ্টোগ্রাফি। তোমাদের পরীক্ষায় আইদার কোশ্চেন এসেছিল শর্ট নোট অন ক্রিপ্টোগ্রাফি, শর্ট নোট অন ক্রিপ্টোগ্রাফি, আর একটা কোশ্চেন এসেছিল যে হোয়াট ইজ ক্রিপ্টোগ্রাফি। হোয়াট ইজ ক্রিপ্টোগ্রাফি, আর তার সাথে তোমার এসেছিল রাইট ডাউন দ্য ফিচার্স অফ ক্রিপ্টোগ্রাফি। ফিচার্স অফ ক্রিপ্টোগ্রাফি। ওকে, তো আমরা এটাকে একটু ডিসকাশন আমরা করতে চাচ্ছি, এটা এই দুটো কোশ্চেনের রেসপেক্টে আমরা ডিসকাশন করব। ওকে, যাতে করে আমরা শর্ট নোট আসলেও লিখতে পারি, যাতে করে আমরা ফিচার্স অফ ক্রিপ্টোগ্রাফি পড়লেও যাতে করে আমরা বুঝতে পারি। ওকে, তো ক্রিপ্টোগ্রাফি বেসিক্যালি একটা সায়েন্স বা একটা প্র্যাকটিস বা সিক্রেট রাইটিং। এক কথায় বলতে গেলে ক্রিপ্টোগ্রাফি মানে হচ্ছে সিক্রেট রাইটিং। ওকে, তাহলে ক্রিপ্টোগ্রাফি হচ্ছে তোমার এক ধরনের সিক্রেট রাইটিং, লুকি লুকি কিছু লেখা। ওকে, এটা বেসিক্যালি এটাকে তুমি বলতে পারো যে এটা হচ্ছে একটা সায়েন্স বা একটা প্র্যাকটিস ফর সিকিউরিং কমিউনিকেশন। সিকিউর কমিউনিকেশনের জন্য যে স্ট্র্যাটেজি বা যে টেকনিক বেসিক্যালি আমরা ফলো করি, সেটা হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্রাফি। ওকে, তো ক্রিপ্টোগ্রাফি হেল্প নিয়ে আমরা কিছু ডেটা বা কিছু ইনফরমেশনকে আমরা কনভার্ট করব এমন একটা ফরম্যাটে, যাতে করে সেই ফরম্যাটটা আনঅথরাইজড যারা ইন্ডিভিজুয়ালস আছে তাদের কাছে সেটা
আনরিডেবল বলে মনে হবে, তারা সেটাকে রিড করতে পারবে না, তারা সেটাকে বুঝতে পারবে। ওকে, তাহলে ক্রিপ্টোগ্রাফির মধ্যে আমাদের এনক্রিপশনের কনসেপ্টটা লুকিয়ে আছে, যে আমরা এখানে কিছু কি ব্যবহার করব, কি মানে হচ্ছে KEY, মানে কিছু কোড ব্যবহার করব, কোড ব্যবহার করে আমরা কোনো ইনফরমেশন বা কোনো ডেটাকে আমরা এনক্রিপ্ট করতে পারবো। আর এনক্রিপ্ট করার পর আমি আগেই বলেছিলাম যে একটা প্লেন টেক্সটকে আমরা যদি এনক্রিপ্ট করি তাহলে সেই টেক্সটটা আমাদের সাইফার টেক্সট তৈরি হয়। তারপরে সেই সাইফার টেক্সটটাকে আমরা কমিউনিকেশন চ্যানেলে আমরা ট্রান্সমিট করব, দেন রিসিভারের কাছে সেই সাইফার টেক্সটটা আসবে, তারপর সেই সাইফার টেক্সটটাকে আমরা ডিক্রিপশন অ্যালগরিদম দিয়ে তাকে আমরা ডিক্রিপ্ট করব। ওকে, তার মানে আমাদের এখানে কোড তৈরি করতে হবে, আমাদের এখানে সাইফার তৈরি করতে হবে। ওকে, যাতে করে আমরা একটা ইনফরমেশনের কনফিডেন্সিয়ালিটি, একটা ইনফরমেশনের ইন্ট্রিগেটি বা একটা ইনফরমেশনের আমরা অথেন্টিসিটি যাতে আমরা প্রোটেক্ট করতে পারি। দ্যাট ইজ কল্ড ক্রিপ্টোগ্রাফি। ওকে, মানে সিক্রেট রাইট বা সিক্রেট রাইটিং। আর এই ক্রিপ্টোগ্রাফি কনসেপ্টটা কিন্তু পুরোপুরি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি থ্রু দ্য কনসেপ্ট অফ এনক্রিপশন and through the concept of decryption. Okay, through the concept of decryption. এনক্রিপশন বলতে বোঝায় যে একটা আমার কাছে মেসেজ আছে ABC, তাকে আমি হয়তো এনক্রিপ্ট করে হয়তো বললাম XYZ। আর ডিক্রিপশন মানে বোঝায় যে আমার কাছে XYZ থেকে আমরা আবার এটাকে আবার কনভার্ট করে নিচ্ছি ABC তে। তাহলে এই ABCটাকে বলা হয় প্লেন টেক্সট, XYZ টাকে বলা হয় সাইফার টেক্সট। তাহলে আমাদের এখানে ডিক্রিপশনের ক্ষেত্রে এটা হচ্ছে সাইফার টেক্সট, এটা হচ্ছে প্লেন টেক্সট। তাহলে এনক্রিপশনের কাজ কি না, এনক্রিপশনের কাজ হচ্ছে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করা। আর ডিক্রিপশনের কাজ কি না, সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে কনভার্ট করা। ওকে, প্লেন টেক্সটে কনভার্ট করা, এটা হচ্ছে প্লেন টেক্সট। এবার এই প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে কনভার্ট করার জন্য এনক্রিপশন করার জন্য বা সাইফার টেক্সটে কনভার্ট করার জন্য, দ্যাট ইজ কল এনক্রিপশন। তাহলে এই কাজটা করার জন্য কি করা হয় না, এনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করা হয়। আর সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে কনভার্ট করার জন্য যে অ্যালগোরিদম ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ডিক্রিপশন অ্যালগোরিদম। ওকে, তাহলে এইভাবে কিন্তু ক্রিপ্টোগ্রাফি কাজ করে। এবার ক্রিপ্টোগ্রাফি তোমার দু রকম টাইপের আছে, টাইপস অফ ক্রিপ্টোগ্রাফি তোমার দু রকম টাইপের ক্রিপ্টোগ্রাফি আছে। ওকে, একটা হচ্ছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, একটা হচ্ছে আমি পাবলিক কি প্রাইভেট কি না বলে আমি তোমার সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি। তাহলে কিন্তু এত ডিটেলসে যাচ্ছি না, এটা বেসিক্যালি নেটওয়ার্ক সিকিউরিটির একটা পার্ট। তো আমরা সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক দু রকম টাইপের ক্রিপ্টোগ্রাফি আছে। তো যাই হোক, আমাদের তোমার যে নেক্সট যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে ফিচার্স অফ ক্রিপ্টোগ্রাফি, কি কি ফিচার্স আছে ক্রিপ্টোগ্রাফি, সেটা কিন্তু খুব ভাইটাল। তো আমরা এখন ক্রিপ্টোগ্রাফির আমরা কিছু ফিচার্স সম্বন্ধে আমরা জানব। আমার মেন টার্গেট কিন্তু ডেটা বা ইনফরমেশনকে সিকিউর করা। ওকে, তাহলে ক্রিপ্টোগ্রাফির প্রথম যে ফিচার্সটা, ফার্স্ট যে ফিচার্সটা সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট করতে গিয়ে কিন্তু আমরা এই ফিচার্সগুলো পড়েছিলাম। যাই হোক, তোমাদের সাথে অনেকটা দেখে বুঝতে পারবে। কনফিডেন্সিয়ালিটি। ওকে, ফার্স্ট ফিচার তোমার হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। কনফিডেন্সিয়ালিটি বলছে যে আমি কিছু ইনফরমেশন বা আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলোকে আমি অ্যাক্সেসেবল করব তাদের কাছে, বা তাদেরকে আমি অ্যাক্সেস করতে দেব যারা আমার সিস্টেমের অথরাইজড ইউজার, তারাই কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবে। দ্যাট ইজ কল কনফিডেন্সিয়ালিটি। ওকে, তো এই কনফিডেন্সিয়ালিটিকে অ্যাচিভ করার জন্য আমরা ডিফারেন্ট এনক্রিপশন টেকনিক ব্যবহার করি। যেমন আমরা যে এনক্রিপশন টেকনিকগুলো ব্যবহার করি, আমরা সিমেট্রিক কি বা অ্যাসিমেট্রিক কি এনক্রিপশন আমরা ব্যবহার করি। আর সিমেট্রিক কি এনক্রিপশন মধ্যে তার মধ্যে যে পপুলার যে অ্যালগোরিদমটা আছে দ্যাট ইজ AES অ্যালগোরিদম। আর অ্যাসিমেট্রিক কি এনক্রিপশন করার জন্য পপুলার যে অ্যালগোরিদমটা আছে তার নাম হচ্ছে RSA অ্যালগোরিদম। তাহলে এই অ্যালগোরিদমগুলো ব্যবহার করে আমরা বেসিক্যালি আমরা আমরা কিছু এনক্রিপশন করতে পারি। এনক্রিপশন করা মানে হচ্ছে যে আমরা প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে আমরা কনভার্ট করতে পারি, যাতে করে আমাদের থার্ড পার্টির কাছে বা আনঅথরাইজড কোনো যারা ইউজার তাদের কাছে যাতে আমাদের ইনফরমেশনটা পুরোপুরি আনরিডেবল থাকে। তো দ্যাট ইজ আ কনসেপ্ট অফ কনফিডেন্সিয়ালিটি। নাম্বার 2 হচ্ছে ইন্ট্রিগিটি। আমরা ইন্ট্রিগিটি কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমরা পড়েছি। তো সেম কনসেপ্ট, দ্যাট ইজ আ ইন্ট্রিগিটি। তো ইন্ট্রিগিটি এনশিওর করে যে আমার ইনফরমেশন বা আমার ডেটা মানে কোনো রকম ভাবে যাতে আনঅথরাইজড ভাবে যাতে অল্টার না হয় বা মডিফাই না হয়। তাহলে আমার কাছে একটা ডেটা আছে 05,
সেই ডেটাটা হয়তো আমার কোনো অথরাইজড ইউজার সেটাকে নিয়ে অ্যাক্সেস করছে, তাকে মডিফাই করছে, ভেরি গুড, তাকে মডিফাই করে হয়তো করলো 6, এটা কিন্তু অথরাইজড ইউজার, সে কিন্তু এই কাজটা করতেই পারে। কিন্তু আমার ডেটা বা আমার ইনফরমেশন 05, তাকে হয়তো সেটা কোনোভাবে একটা আনঅথরাইজড ইউজারের দ্বারা হয়তো সেটা অল্টার হয়ে তোমার হয়তো হয়ে গেল তোমার 10, সেটা কিন্তু কোনোভাবে আমাকে অ্যালাউ করতে দিলে হবে না। তাহলে ইন্টিগ্রিটি কিন্তু এনসিওর করে যে ইনফরমেশন হ্যাজ নট বিন অল্টার্ড ইন অ্যান আনঅথরাইজড ম্যানার। আমার ইনফরমেশনগুলো কোনোভাবেই যেন আনঅথরাইজড ম্যানারে যেন তোমার অল্টার না হয়। তাহলে এই কাজটা ইন্টিগ্রিটিটাকে অ্যাচিভ করার জন্য যে কনসেপ্টটা ব্যবহার করা হয় সেটাকে সেটা হচ্ছে তোমার হ্যাশ ফাংশন। তো এটা বেসিক্যালি নেটওয়ার্ক সিকিউরিটির পার্ট। আমরা সেখানে কি আমরা হ্যাশ ফাংশন, আরএসএ, এইএস অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটাকে আমরা জানবো, সেটা নেটওয়ার্ক সিকিউরিটির পার্ট, তোমাদের কিন্তু সেটা পার্ট নয়। তো এই হ্যাশ ফাংশনের থ্রু দিয়ে আমরা কোনো ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট তৈরি করতে পারি কোনো ডেটার। তাহলে হ্যাশ ফাংশন বেসিক্যালি ব্যবহার করে আমরা ইন্টিগ্রিটিটাকে আমরা অ্যাচিভ করতে পারি। ওকে, থার্ড যে ফিচার্স দ্যাট ইজ অথেন্টিকেশন। আমরা একটু আগে অথরাইজেশন অথেন্টিকেশন পড়ছিলাম। অথেন্টিকেশন এই অথেন্টিকেশনের টার্মটা কিন্তু আমরা জানি। তো মানে এটাকে বেসিক্যালি সিআই এর ট্রায়াড বলা হয়। সিআই মানে হচ্ছে সি ফর কনফিডেন্সিয়ালিটি, আই ফর হচ্ছে ইন্টিগ্রিটি, আর এ ফর হচ্ছে অথেন্টিকেশন। আরেকটা ফিচার্স আছে যেটা খুব ভাইটাল ফিচার, দ্যাট ইজ দ্য নন রেপুটেশন। এই চারটে কিন্তু হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্রাফির মেন ফিচার্স। ওকে, তো এই চারটে ফিচার্স কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অথেন্টিকেশন আর হচ্ছে নন রেপুটেশন। অথেন্টিকেশন বলে যে আমার কমিউনিকেশনের মধ্যে আমি ধরুন 10 জনের সাথে কমিউনিকেট করবো, ঠিক করেছি। তো আমি যে 10 জন ইউজারের সাথে কমিউনিকেট করব, তাহলে আমার কমিউনিকেশনটা আমরা এখন 10 জন ইনভলভ হবে বা 10টা পার্টি এখন ইনভলভ হবে। তাহলে সেই 10 জন ইনভলভ হওয়ার আগে, কমিউনিকেশনে ইনভলভ হওয়ার আগে আমি তাদের প্রত্যেকের আইডেন্টিটি আমি ভেরিফাই করব। দ্যাট ইজ কল অথেন্টিকেশন। যে আমি কমিউনিকেশনে আমি পার্টিসিপেট করবো মানে আমার অথেন্টিকেশন থাকতে হবে। তাহলে আমার অথেন্টিকেশন আছে মানে তার মানে কিন্তু আমরা কিছু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু আমার অথেন্টিকেশন আমরা চেক করি। আমরা জিমেলে যখন লগ ইন করতে যাই তখন কিন্তু আমাদের অথেন্টিকেশন চেক করা হয়। হ্যাঁ, আমাদের প্রপার ইউজার আইডি পাসওয়ার্ড আছে কিনা, আছে তখন হয়তো আমরা তখন অথেন্টিকেট হই, দেন আমি সিস্টেমের মধ্যে এন্টার করতে পারি, দিয়ে কমিউনিকেট করতে পারি, মেল সেন্ড করতে পারি। দ্যাট ইজ কল অথেন্টিকেশন। আর এই অথেন্টিকেশনটাকে আমরা যে মেকানিজমের থ্রু দিয়ে আমরা অ্যাচিভ করতে পারি, দ্যাট ইজ কল ডিজিটাল সিগনেচার। তোমার টার্মটা হয়তো অনেকের নাম শুনবে, সেটা হচ্ছে ডিজিটাল সিগনেচার। তো ডিজিটাল সিগনেচার দিয়ে আমরা কিন্তু অথেন্টিকেশনকে আমরা অ্যাচিভ করতে পারি। আর একটা কনসেপ্ট আছে নাম্বার 4, যেটা হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্রাফি ফিচার্স, যেটা হচ্ছে নন রেপুটেশন। ওকে, এটা একটা ভাইটাল ফিচার্সের মধ্যে পড়ছে। তো নন রেপুটেশন অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার ইউজার, ধরো না হয়তো একটা কোনো অ্যাকশনকে পারফর্ম করলো, ধরো না তুমি একটা কোনো কাজ করলে, তুমি একটা কোনো অ্যাকশনকে পারফর্ম করেছো, তুমি একটা ইউজার। এবার তুমি তারপরই হয়তো অ্যাকশনটা পারফর্ম করার পর, বা তুমি ধরো একটা কোনো মেসেজকে পাঠিয়েছো, কাউকে পাঠিয়ে দিয়েছো, তারপরে তোমাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি এই অ্যাকশনটা কেন পারফর্ম করলে, তখন তুমি কিন্তু সঙ্গে সঙ্গে তুমি কিন্তু ডিনাই করছো যে না আমি তো করিনি, আমি তো কোনো অ্যাকশন পারফর্ম করিনি, আমি তো কোনো মেসেজ পাঠাইনি। তাহলে এটাকে যে প্রিভেন্ট করে সেটাই হচ্ছে নন রেপুটেশন। তাহলে নন রেপুটেশন অ্যাকচুয়ালি প্রিভেন্ট করছে কোনো ইন্ডিভিজুয়ালসকে, যাতে করে সেই ইন্ডিভিজুয়াল সে ডিনাই করতে না পারে যে সেই পার্টিকুলার অ্যাকশনটা সে পারফর্ম করেনি বা সে ওই স্পেসিফিক মেসেজটাকে সে সেন্ড করে। তাহলে এটাও কিন্তু আমরা যে মেকানিজমের থ্রু দিয়ে এটাকে আমরা অ্যাচিভ করতে পারি, দ্যাট ইজ সেই মেথডটাকে আমরা বলছি বা সেই মেকানিজমটাকে আমরা বলছি ডিজিটাল সিগনেচার। ওকে, তো এই চারটে হচ্ছে মেন ফিচার্স। এছাড়াও আমাদের আরো অনেক ফিচার্স আছে, যেমন নাম্বার 5, যেমন ধরে নাও কি ম্যানেজমেন্ট। কারণ এনক্রিপশন বা ডিক্রিপশন করার জন্য আমাদের বেসিক্যালি কিছু নাম্বারের প্রয়োজন পড়ে বা কিছু ভ্যালুর প্রয়োজন পড়ে, আর সেগুলোকেই বলা হয় কি। ওকে, তো কি হতে ধরুন আমার কোনো নাম্বার হতে ধরুন 123 বললাম একটা কি, বা ধরুন হয়তো 5কে বললাম একটা কি, যে কিগুলোকে ফলো করে আমরা কিন্তু এনক্রিপশন করতে পারি। তো সাপোজ ধরে নাও আমি এবিসি আমার ধরো প্লেন টেক্সট,
তাকে হয়তো আমি কনভার্ট করেছি XYZ এ, তাই না? তাহলে আমি এখানে দেখো আমরা কিন্তু আমরা একটা এনক্রিপশন করার জন্য কিন্তু এটা কি ব্যবহার করেছি, কিরকম কি ব্যবহার করেছি দেখো। এর তোমার যদি তুমি অ্যাস কি ভাবো, তোমার দেখো সেটা হচ্ছে 97, স্মলে তো 97। আর সেই রেসপেক্টে তুমি এখন যদি ভাবো যে স্মল এ হচ্ছে 97 আর স্মল জেড তোমার হচ্ছে 97 আর 26 মানে হচ্ছে 3, তাই তো 123। ওকে, তাহলে এটা তোমার যদি স্মল এ হয় তাহলে তোমার এক্স কত হবে 121, তাহলে এটা হবে 121। আমি ধরলাম ফর এক্সাম্পল অ্যাসকিটা। তাহলে তুমি দেখো এটাকে তুমি এক্স করেছো, তার মানে কি এটাকে তোমার এক্স করার পিছনে কারণটা কি না, তুমি তাহলে এর সাথে তুমি দেখো যোগ করেছো 7 4 11 আর 9 1 10 2, ঠিক আছে। তার মানে দেখো তুমি কিন্তু দেখো 24 যোগ করেছো, তাহলে a প্লাস 24 করেই তো তুমি এক্স পেয়েছো, তাই না? আবার দেখো বি তোমার 98, তুমি দেখো বি প্লাস 24 করে দেখো তুমি দেখো ওয়াই পেয়েছো। আর তুমি দেখো সি প্লাস 24 করে দেখো তুমি কিন্তু জেড পেয়েছো। ওকে, তাহলে এখানে 24টা কিন্তু 24টা হচ্ছে এখানে কি। তাহলে এই কিগুলোকে আমাদেরকে ম্যানেজ করতে হয়, কিগুলোকে আমাদেরকে ক্রিয়েট করতে হয়, ডিস্ট্রিবিউশন করতে হয়, স্টোর করতে হয়, হ্যাঁ, বা কিগুলোকে আমাদেরকে ডিসপোজাল করতে হয়। তো এই কিগুলোকে তোমার নিয়ে কাজ করার জন্য ডিফারেন্ট প্রোটোকল আছে, যেমন কিছু সিকিউর কি এক্সচেঞ্জ প্রোটোকল আছে, কি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, তারা কিন্তু এই কিগুলোকে সিকিউরলি তারা নিয়ে কাজ করে। কি ম্যানেজমেন্ট নাম্বার 6, আরো যে ফিচার্স গুলো আছে আমাদের ক্রিপ্টোগ্রাফি, দ্যাট ইজ এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন। আমরা অলরেডি এনক্রিপশন কি ডিক্রিপশন কি আমরা পড়েছি। এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন এটা একটা ফিচার্স। এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন কাকে বলে সেটা আমরা দেখলাম। আর এছাড়া আমাদের কিছু অ্যালগোরিদম আছে এনক্রিপশন ডিক্রিপশন করার জন্য, কিছু ক্রিপ্টোগ্রাফিক কিছু অ্যালগোরিদম আছে, তাকে আমরা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম বলছি। সেই ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদমের মধ্যে পপুলার যে অ্যালগোরিদম গুলো আছে, যেমন আমি তো একটু বলছিলাম যে তোমাকে ক্রিপ্টোগ্রাফিক আমরা দুরকম টাইপে ভাগ করতে পারি, একটা সিমেট্রিক একটা অ্যাসিমেট্রিক। তো সিমেট্রিক অ্যালগোরিদমের মধ্যে তোমার পড়ছে AES আর হচ্ছে DES। জাস্ট নামগুলো মনে রাখো, তোমাদের এটা এখন বোঝার বিষয় নয়। AES DS তোমাদের এটা একটু নেটওয়ার্ক সিকিউরিটি পার্ট। আর নন বা অ্যাসিমেট্রিক অ্যালগোরিদমের মধ্যে তোমার পড়ছে যেটা সেটা হচ্ছে RSA আর হচ্ছে ECC। ওকে, RSS আর তোমার হচ্ছে ECC। ওকে, তো এটা হচ্ছে পপুলার অ্যাসিমেট্রিক কি অ্যালগোরিদম, এটা তোমার হচ্ছে সিমেট্রিক কি অ্যালগোরিদম, আর এটা হচ্ছে অ্যাসিমেট্রিক কি অ্যালগোরিদম, যার থ্রুতে আমরা এটুকু বেসিক্যালি আমরা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগোরিদম আমরা বলতে পারি। ওকে, এছাড়া আমাদের আরো অনেক ফিচার্স আছে ক্রিপ্টোগ্রাফি, যেমন নাম্বার 8 তোমার হ্যাশ ফাংশন দিয়ে আমরা ক্রিপ্টোগ্রাফিতে আমাদের হ্যাশ ফাংশনের অনেক পারপাস আছে। ওকে, যার থ্রু দিয়ে আমরা বেসিক্যালি কোনো হ্যাশ ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি বা আমরা কোনো ডাইজেস্ট তৈরি করতে পারি। নাম্বার 9 হচ্ছে ডিজিটাল সিগনেচার একটা ক্রিপ্টোগ্রাফিক একটা মেকানিজম, যার থ্রু দিয়ে আমরা কোনো মেসেজকে আমরা সিকিউর করতে পারি। ওকে, ডিজিটাল সিগনেচার আমরা অথেন্টিসিটি বা আমরা ইন্টিগ্রিটি অফ এ মেসেজ আমরা মেনটেন করতে পারি বা ভেরিফাই করতে পারি কোনো সফটওয়্যারের বা কোনো ডিজিটাল ডকুমেন্টের। ওকে, তো বা কোনো মেসেজের, সেটা হচ্ছে ডিজিটাল সিগনেচার। দ্যাট ইজ আ বেসিক ফিচার্স অফ ক্রিপ্টোগ্রাফি। এবার এই ক্রিপ্টোগ্রাফি যদি আমাকে বলে যে এই ক্রিপ্টোগ্রাফির অ্যাপ্লিকেশন কোথায়, তা আমরা তো এত যে ক্রিপ্টোগ্রাফি সম্বন্ধে জানলাম, তাহলে এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটা আমরা নিজেরা লিখতে পারবো যে আমার যেটা মেন অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে যে সিকিউর কমিউনিকেশন। তো আমার কমিউনিকেশন যদি সিকিউর না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম, তাই না? সিকিউর কমিউনিকেশন। নাম্বার 2 হচ্ছে ডেটাগুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে এনক্রিপশন করতে হচ্ছে, আমাদেরকে ডিক্রিপশন করতে হচ্ছে, দ্যাট ইজ আ ডেটা প্রোটেকশন। নাম্বার 3 হচ্ছে এই ক্রিপ্টোগ্রাফি থ্রু দিয়ে আমরা অথেন্টিকেশন করতে পারছি বা অথরাইজেশন করতে পারছি, দ্যাট ইজ আ অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন। ওকে, আর নাম্বার 4 হচ্ছে ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচার প্রচুর অ্যাপ্লিকেশন আছে ডিজিটাল সিগনেচার। ওকে, তো দ্যাট ইজ আ বেসিক কনসেপ্ট অফ ক্রিপ্টোগ্রাফি।
তার ক্রিপ্টোগ্রাফি আমরা কি দেখলাম, তার টাইপ দেখলাম, ক্রিপ্টোগ্রাফি কিছু ফিচার্স দেখলাম, আর তার কিছু অ্যাপ্লিকেশন দেখলাম। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলতে পারো, এটা একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা তোমাদের কিন্তু জেনে রাখা দরকার। আর এখান থেকে আরেকটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে অ্যাক্সেস ম্যাট্রিক্স। তো অ্যাক্সেস ম্যাট্রিক্স আমি আশা করি আগের যে লেকচার ভিডিওটা আছে সেখানে হয়তো আমরা বলেছি। তো অ্যাক্সেস ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, তার কিছু অ্যাডভান্টেজ, তার কিছু চ্যালেঞ্জেস, হ্যাঁ, তার কিছু প্র্যাকটিক্যাল ইউজেস, সেটা আমরা একটু জাস্ট জানার চেষ্টা করব। অ্যাক্সেস ম্যাট্রিক্স দেখবো, তারপরে হোয়াট ইজ অথেন্টিকেশন ইন ওএস সিকিউরিটি। অথেন্টিকেশন তো আমরা দেখেছি, ওএস সিকিউরিটি অথেন্টিকেশন কি বা কি কি টাইপের অথেন্টিকেশন হয় সেটা আমরা একটু দেখবো, খুব ছোট্ট করে দেখবো আমরা অথেন্টিকেশন। সেটা খুব একটু মানে ছোট্ট করে আমরা একটু ডিটেলসে দেখবো অথেন্টিকেশনের কাজটা। তো অ্যাক্সেস ম্যাট্রিক্সটা আমার মনে হয় আগেরটাতে আমি বলেছি, তা আমি এখানে একটু জাস্ট জিস্ট করে আমি বলছি অ্যাক্সেস ম্যাট্রিক্সটা কি অ্যাকচুয়ালি। অপারেটিং সিস্টেম বা ওএস সিকিউরিটিতে আমাদের অ্যাক্সেস ম্যাট্রিক্সটা কি মিন করে বা কি অ্যাকচুয়ালি এটাকে আমরা একটু জাস্ট ডিসকাশন করবো। তো অ্যাক্সেস ম্যাট্রিক্স হচ্ছে বেসিক্যালি আমাদের অপারেটিং সিস্টেমে বা ওএস সিকিউরিটি কনটেক্সটে এটা হচ্ছে একটা কনসেপচুয়াল একটা মডেল। কনসেপচুয়াল একটা মডেল হচ্ছে আমাদের অ্যাক্সেস ম্যাট্রিক্স। ওকে, তো যে কনসেপচুয়াল মডেলটা কি করে না, এই কনসেপচুয়াল মডেলটা ডিফাইন করে কিছু পারমিশন, ডিফাইন করছে কিছু পারমিশনকে, ডিফাইন করছে কিছু অ্যাক্সেস রাইটকে। কাদের না, অফ ইউজারদের এক পারমিশন, ইউজারদের অ্যাক্সেস রাইটটাকে ডিফাইন করছে। অফ ইউজার কার উপরে তারা পারমিশন মানে কিসের পারমিশন দেবো বা কিসের অ্যাক্সেস রাইট দেবো না, ইউজাররা বেসিক্যালি যার উপরে কাজ করে সেটা হচ্ছে রিসোর্সেস, টু রিসোর্সেস, অবশ্যই সেটা উইদিন আ সিস্টেমের মধ্যে। তো এটা হচ্ছে অ্যাক্সেস ম্যাট্রিক্স। তাহলে অ্যাক্সেস ম্যাট্রিক্স হচ্ছে একটা কনসেপচুয়াল মডেল, যে কনসেপচুয়াল মডেলটা ডিফাইন করে কোনো ইউজারের পারমিশন বা অ্যাক্সেস রাইট টু রিসোর্সেস অফ আ সিস্টেম। ওকে, তাহলে একটা সিস্টেমে যত রিসোর্স আছে তার উপরে সেই রিসোর্সগুলোকে কোন ইউজার কোন রিসোর্সটাকে অ্যাক্সেস করতে পারবে বা কোন ইউজারের কোন রিসোর্সগুলোকে নিয়ে কাজ করার পারমিশন আছে তাকে ডিফাইন করে বেসিক্যালি যে ম্যাট্রিক্স বা যে কনসেপচুয়াল মডেল, তাকে আমরা বলছি অ্যাক্সেস ম্যাট্রিক্স। ওকে, তাহলে এই অ্যাক্সেস ম্যাট্রিক্সের থ্রু দিয়ে আমরা কিন্তু অপারেটিং সিস্টেমে আমরা স্পেসিফাই অ্যান্ড এনফোর্সিং সিকিউরিটি পলিসি। এই অ্যাক্সেস ম্যাট্রিক্সের থ্রু দিয়ে আমরা কিন্তু এনফোর্স করতে পারি সিকিউরিটি পলিসিস গুলোকে, বা আমরা স্পেসিফাই করতে পারি কোনো সিকিউরিটি পলিসিকে। ওকে, যাতে করে যেটা এনসিওর করে যে কোনো ইউজার সে শুধুমাত্র অথরাইজড অপারেশনগুলোই সে পারফর্ম করতে পারবে সিস্টেম রিসোর্সের উপর, সে কিন্তু কোনো আনঅথরাইজ কোনো অপারেশন পারফর্ম করতে পারবে না আমার ইউজারগুলো। ওকে, তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ অ্যাক্সেস ম্যাট্রিক্স। এবার এই অ্যাক্সেস ম্যাট্রিক্স কি কি কম্পোনেন্ট নিয়ে তৈরি হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করব, যে কম্পোনেন্ট অফ অ্যান অ্যাক্সেস ম্যাট্রিক্স। অ্যাক্সেস ম্যাট্রিক্সের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে সেটাকে আমরা একটু জানার চেষ্টা করব। অ্যাক্সেস ম্যাট্রিক্স বেসিক্যালি তোমার তিনটে কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়। ফার্স্ট কম্পোনেন্টটা হচ্ছে তোমার সাবজেক্ট। ওকে, সেকেন্ড কম্পোনেন্টটা তোমার হচ্ছে অবজেক্ট, আর থার্ড কম্পোনেন্টটা তোমার হচ্ছে অ্যাক্সেস রাইট। অ্যাক্সেস রাইট, তাহলে সাবজেক্ট কোনগুলো না, সাবজেক্ট তোমার টিপিক্যালি কোনো ইউজার, টিপিক্যালি কোনো প্রসেসেস বা কোনো অ্যাক্টিভ কোনো এন্টিটি, ওকে, যারা যারা তোমার কোনো রিসোর্সকে তারা অ্যাক্সেস করতে পারে বা রিসোর্সকে অ্যাক্সেস করার জন্য যারা রিকোয়েস্ট করে। অবজেক্ট কারা
অবজেক্ট তোমার অবজেক্ট মানে তোমার হচ্ছে কোনো প্যাসিভ কোনো এন্টিটি, মানে প্যাসিভ এন্টিটি মানে তোমার হচ্ছে কোনো রিসোর্সেস যার প্রোটেকশন দরকার। আর এই রিসোর্স গুলোর মধ্যে কি কি আছে না, আমার রিসোর্স মধ্যে হতে পারে সেটা ফাইল, রিসোর্স গুলো সেটা হতে পারে কোনো ডিরেক্টরি, মানে যাকে আমরা ফোল্ডার বলি, সেটা হতে পারে কোনো ডিভাইস, বা সেটা হতে পারে আমার কোনো মেমোরি কোনো সেগমেন্ট বা মেমোরি কোনো একটা পার্ট, সব কিন্তু রিসোর্সেস। আর অ্যাক্সেস রাইট কি না, অ্যাক্সেস রাইট হচ্ছে যেটা হচ্ছে একটা পারমিশন। অ্যাক্সেস রাইটটা হচ্ছে একটা পারমিশন, যে পারমিশনটা দেওয়া হয় কোনো ইউজারকে বা কোনো প্রসেসকে বা কোনো অ্যাক্টিভ কোনো এন্টিটিকে। তো যে পারমিশনের উপরে কোনো একটা ইউজার সে অবজেক্টের উপরে কাজ করতে পারে বা অবজেক্টের উপরে সে পারফর্ম করতে পারে, বা এই অবজেক্টগুলোকে সে রিড বা রাইট বা এক্সিকিউট বা ডিলিট করতে পারে। ওকে, তাহলে কি কি পারমিশন দেওয়া হয় না, কি কি পারমিশন আছে, যেমন রিড, যেমন রাইট, যেমন এক্সিকিউট, আর যেমন হচ্ছে ডিলিট। তাহলে এই পারমিশন গুলো কার উপর, কার জন্য পারমিশন না, এই রিসোর্স গুলোর উপরে পারমিশন। যে একটা ইউজার এই ফাইল, ধরো একটা ফাইল, একটা ইউজার ধরা ইউ, একটা ফাইল ধরা হতো এক্স, তাহলে ইউজার ওয়ান এই ফাইল এক্সটার উপরে, ফাইল এক্সটাকে সে কি রিড করতে পারবে, সে কি রাইট করতে পারবে, তার কি রাইট করার পারমিশন আছে, তার কি এক্সিকিউট করার পারমিশন আছে, না তার ডিলিট করার পারমিশন আছে। তাকে হয়তো তোমার দেওয়া হয়েছে, ইউজার ওয়ানকে তোমার হয়তো দেওয়া হয়েছে যে অনলি তাকে রিড করার পারমিশন দেওয়া হয়েছে, আর বাকি সবগুলো কিন্তু তাকে দেওয়া হয়নি, মানে রাইট করা, এক্সিকিউট করা, ডিলিট করা কিন্তু তাকে পারমিশন দেওয়া হয়নি। তাহলে ইউজার ওয়ান শুধুমাত্র এই রিসোর্স এক্সটার উপর, এক্সটাকে সে কিন্তু রিড করতে পারবে, সে কিন্তু আদার্স কোনো অপারেশন তার কিন্তু পারমিশন দেওয়া নেই। That is a component of access matrix. Okay, তো এবার যদি আমরা অ্যাক্সেস ম্যাট্রিক্সে যদি আমরা একটা স্ট্রাকচার দেখি, স্ট্রাকচার অফ অ্যাক্সেস ম্যাট্রিক্স, এই তিনটে আমার তো দেখেছি আমরা যে কি কি কম্পোনেন্ট থাকে আমার অ্যাক্সেস ম্যাট্রিক্সের মধ্যে। আমার কম্পোনেন্ট থাকে সাবজেক্ট, অবজেক্ট, আর হচ্ছে অ্যাক্সেস রাইট। সাবজেক্ট মানে হচ্ছে ইউজার বা প্রসেস বা কোনো অ্যাক্টিভ এন্টিটি, অবজেক্ট মানে হচ্ছে রিসোর্সেস, আর অ্যাক্সেস রাইট মানে হচ্ছে পারমিশন। তাহলে আমরা এখন একটা স্ট্রাকচার তৈরি করবো, অ্যাক্সেস ম্যাট্রিক্স কেমন দেখতে হয়, একটা স্ট্রাকচার তৈরি করবো অ্যাক্সেস ম্যাট্রিক্সের, একটা স্ট্রাকচার তৈরি করবো। চলো দেখি একটা স্ট্রাকচার দেখি অ্যাক্সেস ম্যাট্রিক্সের, বা এক্সাম্পল অফ অ্যাক্সেস ম্যাট্রিক্স। তো আমি ফার্স্ট একটু লিখে নিই যে রো গুলো অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে আমার সাবজেক্ট, রো গুলো রিপ্রেজেন্ট করছে সাবজেক্ট, কলাম গুলো রিপ্রেজেন্ট করছে অবজেক্টকে। তাহলে রো গুলো যদি তোমার সাবজেক্টকে রিপ্রেজেন্ট করে, তাহলে সাবজেক্ট মানে কোনগুলো না, ইউজার বা প্রসেস বা অ্যাক্টিভ এন্টিটি। আর কলাম গুলো রিপ্রেজেন্ট করছে কোনো অবজেক্টকে, মানে কোনো রিসোর্স, রিসোর্স মানে সেটা ফাইল, ডিরেক্টরি, ডিভাইস, মেমোরি সেগমেন্ট। ওকে, মেমোরি সেগমেন্ট। আর টেবিলের মধ্যে আমার যেগুলো আমরা এন্ট্রি গুলো যেগুলো করবো, তাহলে এন্ট্রিজ in the table, entry in the table specify the access right. আমি টেবিলের মধ্যে আমি অ্যাক্সেস রাইট গুলোকে আমরা লিখবো। কি 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 অ্যাক্সেস রাইট আছে, রিড, রাইট, এক্সিকিউট বা ডিলিট, বা ধরো হয়তো প্রিন্টারের ক্ষেত্রে তোমার প্রিন্ট। ওকে, তো এগুলো তার হচ্ছে অ্যাক্সেস রাইট। তাহলে একটা এক্সাম্পল দেখি আমরা, একটা অ্যাক্সেস ম্যাট্রিক্স আমার দেখতে হয় দেখি না। আমি ধরো নাও এখানে আমার আছে ফাইল 1, আমার এখানে আছে ফাইল 2, এটা আছে প্রিন্টার, আর আছে আমার ডিভাইস। ফাইল 1, ফাইল 2, তাহলে ফাইল 1, ফাইল 2, প্রিন্টার, ডিভাইস, এগুলো তোমার হচ্ছে কলাম। তাহলে কলাম গুলোকে রিপ্রেজেন্ট করে, কলাম দেখো রিপ্রেজেন্ট করছে হচ্ছে অবজেক্ট, তাহলে এগুলো সব হচ্ছে অবজেক্ট, কলামগুলো সবই হচ্ছে অবজেক্ট। এবার রো গুলো দিয়ে আমি কি ইন্ডিকেট করছি সেটা আমি দেখাচ্ছি। তো বলেছি রো মানে তোমার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কোনো হচ্ছে ইউজার বা প্রসেস, আমি প্রথমে লিখছি সাবজেক্ট হচ্ছে ইউজার 1, তারপরে ইউজার 2, তারপর তোমার লিখছি হয়তো প্রসেস 1, প্রসেস 1। তো ইউজার 1 ফাইল 1 কে
তার পারমিশন আছে ইউজার 1 এর, সে রিড করতে পারে, সে তার রিড আর রাইট এর পারমিশন আছে। ইউজার 1 এর ফাইল 2 এর শুধুমাত্র রিড পারমিশন আছে, আর প্রিন্টারের উপরে কোনো পারমিশন নেই, ডিভাইসের উপরে কোনো পারমিশন। ইউজার 2 তার ফাইল 1 এর উপরে তার রিড পারমিশন আছে, ফাইল 2 এর উপরে তার রাইট পারমিশন আছে, আর প্রিন্টারের উপরে তার প্রিন্টার ডিভাইসের উপরে তার প্রিন্ট পারমিশন আছে, ডিভাইসের উপর কোনো পারমিশন নেই। প্রসেস 1 তার ফাইল 1 এর উপরে তার এক্সিকিউট পারমিশন আছে, সে ফাইল 1টাকে সে এক্সিকিউট করতে পারে, আর ডিভাইসের উপরে তার অ্যাক্সেস পারমিশন আছে, অ্যাক্সেস পারমিশন আছে। তাহলে এই যে টেবিলের মধ্যে আমি যে এন্ট্রিগুলো করলাম, কোন এন্ট্রিগুলো করলাম, আমি কি এন্ট্রিগুলো করেছি না, আমি দেখো এখানে রিড রাইট এন্ট্রি করেছি একটা, বা আমি এখানে দেখো রিড এন্ট্রি করেছি। তাহলে এই এন্ট্রিজ গুলোই হচ্ছে টেবিলের মধ্যে স্পেসিফাই করছে আমার অ্যাক্সেস রাইট। তো এরকম দেখতে হয় আমার অ্যাক্সেস ম্যাট্রিক্স, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যাক্সেস ম্যাট্রিক্স। ওকে, স্ট্রাকচার অফ অ্যাক্সেস ম্যাট্রিক্স। ওকে, তো তো এবার এখানে অনেকগুলো কনসেপ্ট আছে। এবার যদি আমরা চলে আসি যে অ্যাডভান্টেজ অফ অ্যাক্সেস ম্যাট্রিক্স, কি কি অ্যাডভান্টেজ আমরা এখান থেকে পেলাম, অ্যাক্সেস ম্যাট্রিক্সে কি কি অ্যাডভান্টেজ, আমরা এখানে কয়েকটা অ্যাডভান্টেজের কথা আমরা বলবো, যে অ্যাডভান্টেজেস অফ অ্যাক্সেস ম্যাট্রিক্স। কি কি অ্যাডভান্টেজ পাচ্ছি আমরা? প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমরা এখান থেকে একটা স্পেসিফিক বা ডিটেল পারমিশন পাচ্ছি প্রত্যেকটা সাবজেক্ট অবজেক্ট পেয়ারের মধ্যে, তাই না? তাহলে এটাকে আমরা এক কথায় বলছি ফাইন গ্রেন কন্ট্রোল। ফাইন গ্রেন কন্ট্রোল মানে কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাকে একটা ডিটেল বা স্পেসিফিক একটা পারমিশন আমাকে প্রোভাইড করছে প্রত্যেকটা সাবজেক্ট অবজেক্ট পেয়ারের জন্য। প্রত্যেকটা সাবজেক্ট অবজেক্ট পেয়ারের জন্য কিন্তু আমাকে একটা ডিটেল একটা পারমিশন বা স্পেসিফিক একটা পারমিশন কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে। ওকে, নাম্বার 2 হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি অ্যাকচুয়ালি আমার কিছু কমপ্লেক্স সিকিউরিটি পলিসিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি, আর অ্যাক্সেস রিকোয়ারমেন্টে যদি কোনো চেঞ্জেস দরকার পড়ে তাহলে কিন্তু সেটাকে আমরা ইজিলি আমরা সেই চেঞ্জেসটা করতে পারছি, অনেকটা বেশি ফ্লেক্সিবল আমার অ্যাক্সেস ম্যাট্রিক্স। আর নাম্বার 3 হচ্ছে ক্লিয়ার ভিজুয়ালাইজেশন। ক্লিয়ার ভিজুয়ালাইজেশন, আমরা একটা ক্লিয়ার একটা কম্প্রিহেন্সিভ ভিউ পাচ্ছি আমার অ্যাক্সেস রাইটের সিস্টেমের, কোন ইউজার কোন ফাইল বা কোন ডিভাইসকে অ্যাক্সেস করতে পারছে, কার কি পারমিশন আছে, যাতে করে আমরা যখন তখন যে কোনো ইউজারের পারমিশনকে আমরা ম্যানেজ করতে পারি বা আমরা পারমিশনগুলোকে আমরা অডিট করতে পারি। দ্যাট ইজ অ্যাডভান্টেজ অফ অ্যাক্সেস ম্যাট্রিক্স। ওকে, আমার কিছু চ্যালেঞ্জেস আছে অ্যাক্সেস ম্যাট্রিক্সের, আমার কিছু চ্যালেঞ্জেস আছে। কিরকম চ্যালেঞ্জেস? নাম্বার 1 না স্কেলেবিলিটি। নাম্বার 1 হচ্ছে স্কেলেবিলিটি। তো যদি আমরা ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করতে চাই কোনো লার্জ সিস্টেমের জন্য আমার অ্যাক্সেস ম্যাট্রিক্সটাকে, যেখানে হয়তো অনেক বেশি সাবজেক্ট আছে, অনেক বেশি অবজেক্ট আছে, তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় বা লার্জ একটা স্পার্স ম্যাট্রিক্স আমাদেরকে জেনারেট করবে, আর যেটা হয়তো সিগনিফিক্যান্টলি অনেকটা মেমোরিকে কনজিউম করবে। ওকে, সো স্কেলেবিলিটি কিন্তু একটা চ্যালেঞ্জেস কিন্তু আমাদের রয়েছে, যে যদি নাম্বার অফ সাবজেক্ট বা নাম্বার অফ অবজেক্ট যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু স্কেল আপ করলে কিন্তু আমার অনেকটা মেমোরি স্পেস দরকার লাগবে বা আমার ম্যাট্রিক্সটা অনেকটা বড় হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে মেনটেনেন্স। আমার সিস্টেমে যদি 5টা প্রসেস থাকে বা 5টা ইউজার থাকে বা 5টা রিসোর্স থাকে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এই অ্যাক্সেস ম্যাট্রিক্সটাকে যদি আমাকে আপডেট রাখতে হয় সব সময়, আমার ইউজারের রোল কখনো দিনরাত চেঞ্জ হচ্ছে, রিসোর্সগুলো আপডেট হচ্ছে, আমার অ্যাক্সেস রিকোয়ারমেন্ট আমাদের চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু আস্তে আস্তে কমপ্লেক্স হচ্ছে, এগুলোকে মেনটেন করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। আর থার্ড যেটা চ্যালেঞ্জেস সেটা হচ্ছে এফিসিয়েন্সির একটা চ্যালেঞ্জেস তো অবশ্যই থাকছে, এফিসিয়েন্সি। ওকে, যদি ম্যাট্রিক্সটা আমার খুব মানে বড় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের অপটিমাইজড কোনো ডেটা স্ট্রাকচারের প্রয়োজন লাগবে বা দরকার লাগবে। ওকে, তো আমাদের অনেক সময় অ্যাক্সেস গুলোকে চেক করাটা অনেক সময় ইনএফিশিয়েন্ট হয়ে যাবে। সো দ্যার ইজ আ এফিসিয়েন্সি। ওকে, এফিসিয়েন্সি। এবার আমরা অ্যাক্সেস ম্যাট্রিক্সের কিছু প্র্যাকটিক্যাল ইউজেস আমরা জানবো অপারেটিং সিস্টেমে।
ওকে, প্র্যাকটিক্যাল ইউজেস বা প্র্যাকটিক্যাল ইউজ ইন অপারেটিং সিস্টেম। এই অ্যাক্সেস ম্যাট্রিক্সের প্র্যাকটিক্যাল ইউজ কোথায় অপারেটিং সিস্টেমে, যেমন যেমন উইন্ডোজের ক্ষেত্রে আমার এর প্র্যাকটিক্যাল ইউজেস আছে, বা লিনাক্স বা ইউনিক্স অপারেটিং সিস্টেমে কিন্তু এর প্র্যাকটিক্যাল ইউজেস আছে। যেমন উইন্ডোজের ক্ষেত্রে যেমন এসিএল ব্যবহার করা হয়, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। ওকে, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আর হচ্ছে ক্যাপাবিলিটি লিস্ট, দু রকমের লিস্ট আছে, এটাকে এসিএল বলা হয়, এটাকে সি লিস্ট বলা হয়। তো এই অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বেসিক্যালি মেনটেন করা হয় ফর ফাইল সিস্টেম পারমিশন। ফাইল সিস্টেম পারমিশনের জন্য অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বেসিক্যালি ব্যবহার করা হয়, কারণ এখানে ডিফারেন্ট ইউজার বা ডিফারেন্ট গ্রুপ অফ ইউজারে কিন্তু অ্যাক্সেস রাইট গুলোকে স্পেসিফাই করা হয় এসিএল লিস্টের মধ্যে। এটা কিন্তু উইন্ডোজ মেনটেন করে। ওকে, আর ফাইল পারমিশনটাকে ইউনিক্স বা লিনাক্স তারাও কিন্তু কিছু ইউজার বা কিছু গ্রুপ করে মেনটেন করে, তারাও কিন্তু বেসিক্যালি তারাও কিন্তু এসিএল এর কনসেপ্ট ব্যবহার করে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজেস ইন অপারেটিং সিস্টেম। ওকে, প্র্যাকটিক্যাল ইউজেস অফ অপারেটিং সিস্টেম। তো আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে অ্যাক্সেস ম্যাট্রিক্সটা বা অ্যাক্সেস ম্যাট্রিক্স যে মডেলটা সেটা অবশ্যই একটা পাওয়ারফুল টুল। যদি আমরা অ্যাক্সেস কন্ট্রোল পলিসিটাকে যদি আমরা ডিফাইন করতে চাই বা এনফোর্স করতে চাই অপারেটিং সিস্টেমে, আর যে অ্যাক্সেস ম্যাট্রিক্স আমাকে প্রোভাইড করে একটা ক্লিয়ার, একটা ফ্লেক্সিবল ফ্রেমওয়ার্ক, যাতে করে আমরা পারমিশনগুলোকে ম্যানেজ করতে পারছি, যাতে করে আমরা সিস্টেমের রিসোর্সগুলোকে আমরা প্রোটেকশন করতে পারছি বা প্রোটেক্টিং করতে পারছি। ইট ইজ অ্যাক্সেস ম্যাট্রিক্স। ওকে, আর লাস্ট যে কনসেপ্টটা আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে অথেন্টিকেশন। লাস্ট যে কনসেপ্ট আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে অথেন্টিকেশন। যদি অথেন্টিকেশন আমরা পড়েছি একবার, কিন্তু এখানে একটু ডিটেলসে অথেন্টিকেশনটা আমরা একটু জাস্ট বোঝার চেষ্টা করব, আর একটু ডিটেলসে পড়ার চেষ্টা করব অথেন্টিকেশন। যদি পরীক্ষায় আসে যে হোয়াট ইউ মিন বাই অথেন্টিকেশন বা রাইট এ শর্ট নোট অন অথেন্টিকেশন, তখন যাতে আমরা এখানে একটু ভালো করে লিখতে পারি অথেন্টিকেশনের কনসেপ্টটা। ঠিক আছে, চল। তো আমরা তো আগে পড়েছি যে অপারেটিং সিস্টেম সিকিউরিটিতে অথেন্টিকেশন বেসিক্যালি একটা প্রসেস, যে প্রসেসটা ইউজ করে আমরা কোনো ইউজারের যে আইডেন্টিটি তাকে আমরা ভেরিফাই করতে পারি। ওকে, টু ভেরিফাই দ্য আইডেন্টিটি অফ দ্য ইউজার, আইডেন্টিটি অফ দ্য ইউজার, এটা আমরা ভেরিফাই করতে পারি। তো অবশ্যই আমার অথেন্টিকেশন হচ্ছে আমাদের একটা কম্পোনেন্ট বলতে পারি, আমাদের সিকিউরিটির একটা কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা বেসিক্যালি এনসিওর করে যে শুধুমাত্র যারা লেজিটিমেট যারা ইউজার বা প্রসেসেস যারা, তারাই যাতে আমার অপারেটিং সিস্টেমের সাথে তারা যাতে তোমার ইন্টারঅ্যাক্ট করতে পারে। আবার অথেন্টিকেশন তোমার আরেকটা হেল্প করে যাতে করে আমরা প্রিভেন্ট করতে পারি কোনো আনঅথরাইজড অ্যাক্সেসকে। আমার তো মেন পারপাসটাই হচ্ছে যাতে করে আমরা প্রিভেন্ট করতে পারি কোনো, টু প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস, যাতে করে আমরা আনঅথরাইজড কোনো অ্যাক্সেসকে আমরা প্রিভেন্ট করতে পারি, যাতে করে আমরা আমাদের কোনো সেন্সিটিভ ইনফরমেশনকে যাতে করে আমরা প্রোটেক্ট করতে পারি, প্রোটেক্ট সেন্সিটিভ ইনফরমেশন, প্রোটেক্ট সেন্সিটিভ ইনফরমেশন। আর যাতে করে আমরা আমাদের সিস্টেমের ইন্টিগ্রিটিকে আমরা যাতে মেনটেন করতে পারি, টু মেনটেন দ্য ইন্টিগ্রিটি অফ দ্য সিস্টেম, টু মেনটেন দ্য ইন্টিগ্রিটি অফ দ্য সিস্টেম। ওকে, এবার কিছু অথেন্টিকেশনে কিছু মেথড আছে, অথেন্টিকেশনে কিছু মেথড আছে। কি কি মেথডস আছে না, প্রথম মেথডটা হচ্ছে আমাদের ইউজার অথেন্টিকেশন। কিছু মেথড বলো বা কিছু কি কনসেপ্ট বলতে পারো, ইউজার অথেন্টিকেশন। তো ইউজার অথেন্টিকেশন কিভাবে করা হয় না, ইউজার অথেন্টিকেশন করার জন্য তোমার ধরো প্রথম তোমার ধরো হয়তো আমরা ব্যবহার করি হয়তো কোনো কোনো ক্ষেত্রে ইউজার নেম বা পাসওয়ার্ড। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা ইউজার অথেন্টিকেশন করতে পারি। তুমি তোমার ইউজার নেম পাসওয়ার্ড দিলে, তারপর তুমি অথেন্টিকেট ইউজার, তারপর তুমি সেখানে লগ ইন করতে পারছো বা তুমি অ্যাক্সেস করতে পারছো। ইউজার অথেন্টিকেশন তোমার দেখো টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, আমরা জানি সেটা, টার্মটা আমরা সবাই জানি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন।
টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ওকে, কারণ টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে কি না, তুমি হয়তো লগ ইন করেছো, তারপর তুমি পাসওয়ার্ডটা দিলে, তারপর তোমাকে সেখানে সেই সিস্টেম থেকে তোমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠালো তোমার স্মার্টফোনে, তারপর তুমি সেই ভেরিফিকেশন কোডটাকে দিয়ে তুমি হয়তো এন্টার করে তুমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন করছো। এছাড়া আমাদের আছে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে বলা হয় MFA, আর টু ফ্যাক্টর অথেন্টিকেশনকে বলা হয় 2FA। ওকে, আর এই মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকেও এক্সটেন্ড করেছে, আরো বেশি ফ্যাক্টরকে অ্যাড করেছে, যেমন বায়োমেট্রিক ভেরিফিকেশন বা ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রিকগনিশন, সবকিছু মিলে কিন্তু মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন। ওকে, তো এগুলো সব কিন্তু তোমার ইউজার অথেন্টিকেশন একটা করে পার্ট। নাম্বার 2 হচ্ছে বায়োমেট্রিক অথেন্টিকেশন। আমরা বায়োমেট্রিক নিয়ে অনেক সময় আমরা কোনো ইউজারকে আমরা অথেন্টিকেট করি। বায়োমেট্রিক অথেন্টিকেশন, তোমার যে বায়োমেট্রিকটা দেওয়া আছে, তো তার সাথে তোমার তুমি যখন আবার লগ ইন করতে যাচ্ছ, তোমাকে আবার বায়োমেট্রিক তোমাকে দিতে হচ্ছে, তখন তার সাথে তোমার আগে যেটা সেভ করা আছে তার সাথে কিন্তু এটা তোমার ম্যাচ করাচ্ছে। তাহলে বায়োমেট্রিক অথেন্টিকেশন মধ্যে তোমার কি আছে না, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং। বায়োমেট্রিক অথেন্টিকেশন তোমার আছে ফেসিয়াল রিকগনিশন, তোমার ফেসটাকে রিকগনাইজ করছে, যদি ম্যাচ করে তাহলে তোমাকে তাহলে তুমি অথেন্টিকেট ইউজার, আর না হলে তুমি অথেন্টিকেট ইউজার নও। আবার তোমার ধরো আইরিস বা রেটিনা স্ক্যানিং, আইরিস বা রেটিনা স্ক্যানিং করেও কাজ হয়, আমরা অথেন্টিকেট করতে পারি। ওকে, এটা এক ধরনের অথেন্টিকেশন, বায়োমেট্রিক অথেন্টিকেশন। আর কি আছে না, থার্ড ওয়ান, টোকেন বেসড অথেন্টিকেশন। টোকেন বেসড অথেন্টিকেশন, এই টোকেন বেসড অথেন্টিকেশন কিন্তু আমরা ব্যবহার করি না খুব একটা। আমরা কিন্তু এই বায়োমেট্রিক বা হয়তো টু ফ্যাক্টর বা থ্রি ফ্যাক্টর। ওকে, এই টোকেন বেসড অথেন্টিকেশনের মধ্যে তোমার দু রকমের টোকেন আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার টোকেন আর আরেকটা হচ্ছে তোমার সফটওয়্যার টোকেন। তো এই দু রকম টোকেন বেসড অথেন্টিকেশনের থ্রু দিয়ে আমরা অথেন্টিকেট করতে পারি, একটা হচ্ছে হার্ডওয়্যার টোকেন, একটা হচ্ছে সফটওয়্যার টোকেন। ওকে, তো হার্ডওয়্যার টোকেন মানে কিছুই নয়, একটা ফিজিক্যাল ডিভাইস থাকবে, যে ফিজিক্যাল ডিভাইসটা তোমাকে অথেন্টিকেশন কোডটাকে তোমাকে জেনারেট করবে বা স্টোর করবে। আর সফটওয়্যার টোকেন একটা অ্যাপ্লিকেশন থাকবে যে তোমাকে অথেন্টিকেশন কোডটাকে জেনারেট করবে আর তাকে ইউজ করতে তোমাকে হেল্প করবে, আর ওই টেকনিকটা ফলো করে তোমাকে অথেন্টিকেট করবে। ওকে, নাম্বার 4, অথেন্টিকেশনের জন্য আরো তোমার ব্যবহার করা হয় ডিজিটাল সার্টিফিকেট। ডিজিটাল সার্টিফিকেট। ওকে, তো ডিজিটাল সার্টিফিকেটে ডিজিটাল সার্টিফিকেট কিন্তু বেসিক্যালি ইস্যু করে একটা ইস্যুইং অথরিটি, তাকে বলা হয় সার্টিফিকেট অথরিটি, তার নাম হচ্ছে CA, যে কিনা ভেরিফাই করে তোমার আইডেন্টিটি বা তোমার ডিভাইসের আইডেন্টিটি কিন্তু ভেরিফাই করে, অর্থাৎ ডিজিটাল সার্টিফিকেট। আর এছাড়া এখন তোমার স্মার্ট কার্ড চলে এসছে, নাম্বার 5 অথেন্টিকেশনের জন্য এখন স্মার্ট কার্ড চলে এসছে। স্মার্ট কার্ডের থ্রু দিয়ে এখন অথেন্টিকেশন করা যায়, একটা ফিজিক্যাল কার্ড যার মধ্যে তোমার একটা ছোট একটা মাইক্রো প্রসেসর থাকে, আর যেটা তোমার স্টোর করে তোমার অথেন্টিকেশন ডেটাগুলোকে। ইউজার যখনই ওই কার্ডটাকে ইনসার্ট করে হয়তো কোনো রিডারের মধ্যে, তখন সেখানে একটা পিন চায়, তারপর সেই পিনটা হয়তো অথেন্টিকেশন পিন, সেই পিনটাতে সে কিন্তু অথেন্টিকেট করতে পারে। ওকে, তো আর একটা অথেন্টিকেশন মেকানিজম আছে বা টাইপ আছে, যেটা হচ্ছে সিঙ্গেল সাইন অন। সিঙ্গেল সাইন অন, যাকে আমরা এক কথা বলতে পারি SSO, সিঙ্গেল সাইন অন। মানে একটা ইউজার মানে ইউজারকে অ্যালাউ করে সে একবারই লগ ইন করবে। ওকে, আর সে একবারই লগ ইন করবে আর সে মাল্টিপল সিস্টেমকে সে অ্যাক্সেস করতে পারবে, তাকে কিন্তু বারবার তাকে কিন্তু রি অথেন্টিকেটিং করতে হবে না। ওকে, যেমন কারব্যারোস আছে, OAuth আছে, হ্যাঁ, SAML আছে। ওকে, তো এই ধরনের টেকনোলজি গুলো কিন্তু তোমার বেসিক্যালি SSO সিস্টেমকে ইউজ করে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমার অথেন্টিকেশনের কিছু টাইপ বা মেথড অফ অথেন্টিকেশন বা মেথড অফ অথেন্টিকেশন। তাহলে এই অথেন্টিকেশন কি কি ইম্পর্টেন্স আমাকে দিচ্ছে, তাহলে ইম্পর্টেন্স অফ অথেন্টিকেশন আমরা যেটা এখন জানবো, এটা হচ্ছে এই অথেন্টিকেশনের কি কি ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্স অফ অথেন্টিকেশন, তো অথেন্টিকেশনের ফার্স্ট ইম্পর্টেন্সটা হচ্ছে সিকিউরিটি। সেকেন্ড ইম্পর্টেন্সটা হচ্ছে আমাদের অ্যাক্সেসিবিলিটি।
অ্যাকাউন্টেবিলিটি, থার্ড হচ্ছে রিসোর্স প্রোটেকশন, আর ফোর্থ হচ্ছে তিনটে ইম্পর্টেন্ট, সিকিউরিটি, অ্যাকাউন্টেবিলিটি আর হচ্ছে রিসোর্স প্রোটেকশন। সিকিউরিটি যেমন আনঅথরাইজ কোনো অ্যাক্সেস বা সেগুলোকে প্রিভেন্ট করছে, তোমার সেন্সিটিভ ডেটাগুলোকে প্রোটেক্ট করছে ম্যালিসিয়াস ইউজারের থেকে। অ্যাকাউন্টেবিলিটি কি বলছে না, তুমি যে অ্যাকশনগুলো পারফর্ম করছো সেই অ্যাকশনগুলো যাতে অথরাইজড বা অথেন্টিকেট ইউজাররাই যাতে এই অ্যাকশনগুলোকে পারফর্ম করে সেটাকে এনসিওর করছে। আর রিসোর্স প্রোটেকশন, তোমার সিস্টেমের যে রিসোর্সগুলো আছে আনঅথরাইজড ইউজার বা আনঅথরাইজড মডিফিকেশন থেকে সেগুলোকে সেফগার্ড করে রাখছে। তো তার জন্য আমরা অথেন্টিকেশন বেসিক্যালি ব্যবহার করি। তো অবশ্যই আমার অথেন্টিকেশনের কিছু চ্যালেঞ্জেস আছে বা কিছু কনসিডারেশন আছে। তো চ্যালেঞ্জেস বলতে যেমন ধরুন হয়তো পাসওয়ার্ড ম্যানেজমেন্ট করা, বায়োমেট্রিক ডেটা প্রোটেকশন করা, বা ইমপ্লিমেন্টেশনের জন্য আমার কিছু কমপ্লেক্সিটি অ্যারাইজ করে। তো সেগুলো বেসিক্যালি হচ্ছে চ্যালেঞ্জেস অফ অথেন্টিকেশন। ওকে, তো অবশ্যই অথেন্টিকেশন একটা ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অপারেটিং সিস্টেম সিকিউরিটির কাছে, যেটা এনসিওর করছে যে শুধুমাত্র লেজিটিমেট ইউজার আমার সিস্টেম রিসোর্সগুলোকে অ্যাক্সেস করতে পারবে আর তারা অ্যাকশন পারফর্ম করতে পারবে, যাতে করে আমরা ওভারঅল সিকিউরিটি আর ইন্টিগ্রিটি অপারেটিং সিস্টেমে যাতে করে আমরা মেনটেন করতে পারি। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওএস সিকিউরিটির আরেকটা পার্ট। আমরা কিন্তু ওএস সিকিউরিটি পার্টটা আমরা পুরোটা কভার করলাম এই সেকেন্ড কনসেপ্টটা দেখার পর। তো ক্রিপ্টোগ্রাফি, অথেন্টিকেশন, প্রোগ্রাম থ্রেড, আমরা অ্যাক্সেস ম্যাট্রিক্স, আর এগুলো আমরা আগের ক্লাসে আমরা পড়েছি। এছাড়া আমরা নেটওয়ার্ক থ্রেড বা সিস্টেম থ্রেড, তোমরা হয়তো আমি আগের ক্লাসে এটা বলেছি অপারেটিং সিস্টেমের রেসপেক্টে আমার নেটওয়ার্ক থ্রেড, আর তার সঙ্গে তোমার হচ্ছে কিছু সিস্টেম থ্রেড। তো এই নেটওয়ার্ক থ্রেড আর সিস্টেম থ্রেড আমরা কিছু এক্সাম্পল আমরা দেখবো কি কি নেটওয়ার্ক থ্রেড কি কি আছে বা সিস্টেম থ্রেড কি কি আছে। সেই এক্সাম্পল আমরা দু একটা জাস্ট দেখবো, যদি এটা আমরা আগে ডিসকাশন করেছি। নেটওয়ার্ক থ্রেটের মধ্যে যেমন তোমার ম্যালওয়্যার পড়ে, ফিশিং পড়ে, ঠিক আছে, ডেনিয়াল অফ সার্ভিস পড়ে বা ডিডস পড়ে, এগুলো বেসিক্যালি অ্যাটাক একটা। তারপরে তোমার ম্যান ইন মিডল অ্যাটাক, এসকিউএল ইনজেকশন, জিরো ডে এক্সপ্লয়েট, পাসওয়ার্ড অ্যাটাক, ওকে, ইনসাইডার থ্রেট, ওকে, অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট, আর হচ্ছে তোমার ডিফারেন্ট মিটিগেশন স্ট্র্যাটেজিও আছে। আর সিস্টেম থ্রেটের মধ্যে তোমার পড়ছে যেগুলো, সিস্টেম থ্রেটের মধ্যে যেগুলো পড়ছে, সিস্টেম থ্রেটের মধ্যে তোমার ভেরিয়াস কাইন্ডের রিস্ক পড়ে বা ভালনারেবিলিটিস পড়ে, যেটা তোমার সিকিউরিটি, ইন্টিগ্রিটি বা ফাংশনালিটিকে কম্পিউটার সিস্টেমে তার কম্প্রোমাইজ করতে পারে। যেমন এটার মধ্যে ম্যালওয়্যার আছে, ফিশিং আছে, ডস আছে, ম্যান ইন মিডিয়াল অ্যাটাক আছে, ওকে, এসকিউএল ইনজেকশন অ্যাটাক আছে, ওকে, ইনসাইডার থ্রেট আছে, প্রিভিলেজ এসকেলেশন আছে, রুট কিট আছে, র্যানসমওয়্যার আছে, ওকে, বা সাপ্লাই চেন অ্যাটাক আছে। সব কিন্তু তোমার এই সিস্টেম সেটের মধ্যে এগুলো পড়ছে। এগুলো কিন্তু মিটিগেশন কিছু টেকনিক আছে। ওকে, তো আমরা প্রোগ্রাম থ্রেড আমরা পড়েছি, নেটওয়ার্ক সিস্টেম থ্রেডটা আগের ক্লাসে ডিসকাশন করা আছে। তোমরা নেটওয়ার্ক থ্রেড বা সিস্টেম থ্রেড, আমি তো এখানে নামগুলো বললাম, তো সেই নামগুলোকে মনে রাখতে পারো। তোমাদের মিটিগেশন টেকনিক তোমাদের দেবে না, হয়তো গিভ সাম এক্সাম্পল অফ আ নেটওয়ার্ক থ্রেড বা গিভ সাম এক্সাম্পল অফ আ সিস্টেম থ্রেড। তো জাস্ট নামগুলোকে একটু মনে রাখার চেষ্টা করো নেটওয়ার্ক থ্রেড আর সিস্টেম থ্রেড। ওকে, তাহলে আমরা আজকে শেষ করছি। আজকে আমি এটা লাইভে পড়ানোর কথা ছিল, তো আমি দেখলাম যে লাইভের থেকে আমার মনে হয় রেকর্ড করে দিলেই সব থেকে জিনিসটা ভালো হবে। তোমাদের কাছে তোমার টাইমটাকে তোমরা ইউটিলাইজ করতে পারবে অন্য পারপাসে বা অন্য দিকে, কারণ তোমাদের সামনে পরীক্ষা চলে এসছে, তোমাদেরকে পড়তেও হবে। অতএব আজকে 23 তারিখ, আজকে ক্লাসটা আমরা এটাই ভেবেছিলাম যে আমাদের অপারেটিং সিস্টেম বা ওএস সিকিউরিটি পার্টটা আমরা কভার করতে পেরেছি। আর এখানে ডিস্ক লিঙ্কটা আমি অলরেডি কালকে রেকর্ডিং তোমাদের শেয়ার করেছি। আর এখান থেকে আমাদের আইও ডিভাইস, অর্গানাইজেশন অফ আইও ফাংশন, অপারেটিং সিস্টেম ডিজাইন ইস্যু, এগুলো কিন্তু কোনো কোশ্চেন থাকে না। আইও বাফারিং, কোনো কোশ্চেন থাকে না, কিন্তু তোমরা দেখবে, তোমরা ইয়ারের কোশ্চেনগুলো খুলে দেখবে, কোনো কোশ্চেন থাকে না বলে আমি এই পার্টটাকে আমি কিন্তু অতটা মানে গুরুত্ব দিচ্ছি না। মেন আমাদের ডিস্ক লিঙ্ক থেকে কোশ্চেন আসে, এটাকে ভালো করে পড়ো। আর আমি ছোট্ট করে একটু ডিস্ক ক্যাশে আর রেডটা, এটা শর্ট নোট যদি দেয়, ডিস্ক ক্যাশে আর হচ্ছে রেড, আমরা কিন্তু খুব সংক্ষেপে আমরা একটা ছোট্ট ভিডিও থ্রুতে এটাকে আমরা হয়তো ডিসকাশন করে দেবো। ওকে, বেশ ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। চলো,
এটা তোমরা দেখো ভালো করে, এটা কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট, খুব ভালো করে বুঝতে হবে, ওটা কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট। ওকে, চল।